Dear medical students and junior doctors, rising doctors our of my country, Assalamu alaikum and welcome to today's presentation on X-ray spine, knee joint and skull. आज के टॉपिक एक्सरे स्पाइन नी जॉइंट एंड स्काल। तो स्पाइन एक्सरे आजकेर एक्सरेते आमी चेष्टा करब जे आमादेर डेली प्रैक्टिसे जे एक्सरेगुलो खूबই काजे लागे সেই एक्सरेगुलो आलोचना करार जन्य खूबই प्रयोजनीय जिनिस आलोचना करार चेष्टा करब, एकदमই থিওরিটিক্যাল না। আর পোস্ট গ্রাজুয়েট এক্সরে যেগুলো অস্পির জন্য লাগে সেগুলো একটু আসলে জটিল হয়। এক্সরে জটিল হয় না, কিন্তু এক্সরের কোশ্চেনগুলো খুবই জটিল হয়। তো ওই পোস্ট গ্রাজুয়েশনের স্পেশালি এফসিপিএস এর যে অস্পিতে আসে এক্সরেগুলো, এগুলো একটু এক্সরে কোশ্চেনগুলো একটু কঠিন হয়। তো সেই আলোচনাগুলো আজকে ইনশাল্লাহ করব না। আজকে শুধু আমাদের ডেইলি প্র্যাকটিসে আমাদের স্পাইনের যে এক্সরেগুলো খুবই কাজে লাগে, আমাদের ডায়াগনোসিস করার প্রয়োজন হয়, সেই এক্সরেগুলো আলোচনা করার চেষ্টা করব। তা আমরা শুরু করি। স্পাইন এক্সরেকে আমরা চারটা ভাগে ভাগ করে আলোচনা করার চেষ্টা করব। এক্সরে স্পাইন একটু ক্লিয়ার করে নেই। এক্সরে স্পাইন, তো স্পাইন এক্সরেতে আমাদের সার্ভাইকাল স্পাইন এক্সরে, ডরসাল স্পাইন এক্সরে, থোরাসিক স্পাইনকে আমরা ডরসাল স্পাইন বলি, ডরসাল স্পাইন এক্সরে, লাম্বার স্পাইন এন্ড হচ্ছে স্যাক্রা স্পাইন, এই চার ধরনের স্পাইন এক্সরে। আজকের আলোচনাটা খুব কম সময়ে শেষ করার চেষ্টা করব। তো স্পাইন এক্সরে আমরা চার ধরনের স্পাইন, সার্ভাইকাল স্পাইন, ডরসাল স্পাইন মানে থোরাসিক স্পাইনকে আমরা ডরসাল স্পাইন বলি, লাম্বার স্পাইন অ্যান্ড স্যাক্রাল স্পাইন। অনেক সময় আমরা কম্বিনেশন করি এক্সরে, যেমন ডরসো লাম্বার করি, ডরসো লাম্বার স্পাইন মানে ডরসাল স্পাইন আবার পার্ট অফ লাম্বার স্পাইন, অথবা লাম্বার স্পাইন পার্ট অফ ডরসাল স্পাইন। অনেক সময় লাম্বো স্যাক্রাল করি, লাম্বার স্পাইন অ্যান্ড হচ্ছে স্যাক্রাল স্পাইন। অনেক সময় শুধুমাত্র পেলভিসের এক্সরে আমরা করি, এক্সরে পেলভিস। অনেক সময় শুধু আমাদের টার্গেট থাকে শুধুমাত্র স্যাক্রোইলিয়াক জয়েন্টস, এমন এক্সরে আমরা করি। আবার অনেক সময় অনেক লম্বা স্পাইনের এক্সরে আমরা করি, যেমন টোটাল লাম্বার স্পাইন, আবার পার্ট অফ দ্য ডরসাল স্পাইন, আবার স্যাক্রাল স্পাইন, এমন এক্সরে আমরা করি। এটা আসলে কোন ধরনের ক্লিনিক্যাল সাসপিশন, আমাদের কোন ধরনের ইন্ডিকেশন, তার উপর ডিপেন্ড করে আমাদের ওই স্পেসিফিক সাইটের এক্সরে আমাদের করতে হয়। এগুলো আমি একটু টাচ করার চেষ্টা করব। ইন্ডিকেশনগুলো ওইভাবে সব জায়গায় পাওয়া যায় না। যেমন ধরেন, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ সার্ভিক্যাল স্পাইন এক্সরে, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ডরসাল স্পাইন এক্সরে, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ লাম্বার স্পাইন এক্সরে, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ স্যাক্রাল স্পাইন এক্সরে। মানে এই ইন্ডিকেশনগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না, বুঝতে না পেরে আমাদের অ্যাকচুয়াল সাইট অফ এক্সরে আমরা অ্যাডভাইস করতে পারি না। যেমন আমার দরকার ছিল সার্ভাইকাল স্পাইনের এক্সরে করা, আমি ডরসাল স্পাইন করলাম, অথবা ডরসাল স্পাইনের এক্সরে করার কথা ছিল, সার্ভাইকাল স্পাইন করলাম। তো এরকম করলে আমাদের সিদ্ধান্তগুলো ভুল হয় এবং একজাক্ট সাইট অফ প্যাথোলজি আমরা খুঁজে পাই না অনেক সময়। তো এই বিষয়গুলোই আমি একটু হাইলাইট করার চেষ্টা করবো আজকে। তো চার ধরনের স্পাইন এক্সরে, আমি সার্ভাইকাল স্পাইন দিয়ে স্টার্ট করি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্পাইন এক্সরেতে আমরা যে জিনিসগুলো খেয়াল করি, অনেক জিনিস খেয়াল করতে হয়, কিন্তু আমাদের বেগিনারদের জন্য এত কিছু মাথায় নিলে মনে হবে যেন স্পাইনের এক্সরেটা না জানি কত কঠিন। আসলে এত কঠিন না, সব এক্সরেই অনেক সহজ। আবার যদি আপনি আপার লেভেলে স্টাডি করতে চান তাহলে অনেক কঠিন। তো আমরা চাই না যে এত ডিপ লেভেলে স্টাডি আমরা এখন আলোচনা করব না, খুবই সুপারফিশিয়ালি আলোচনা করব। তো একটা স্পাইনের এক্সরেতে, একটা ভার্টিবল কলামের এক্সরেতে আমাদের ওয়ালাইকুম সালাম, ভার্টিবল কলামের যে এক্সরে, সেই এক্সরেতে ভার্টিবল কলামের দেখেন মেইন পার্ট কি কি আছে আমাদের। একটা হচ্ছে ভার্টিবল বডি, একটা হচ্ছে ইন্টারভার্টিবল ডিস্ক,
ইন্টারভার্টিব্রাল ডিস্কগুলো সাধারণত আমাদের এক্সরেতে স্পেস হিসেবে আসে। আমি দেখাবো সবগুলো এক্সরে, আমি ইনশাল্লাহ দেখাবো। দুইটা ভার্টিব্রাল বডির মাঝখানে এই ডিস্কটা স্পেস হিসেবে আসে। আর ডিস্ক যদি কখনো ইনফ্লামড হয় বা ক্যালসিফাইড হয় তখন ডিস্কটাও আমরা দেখতে পারি। তো এটা তারপরে ভার্টিব্রাল বডি, ভার্টিব্রাল আর্চ বলি আমরা। তো আর্চের যে ফাইন্ডিংগুলো, এগুলো আসলে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, একটু বেশি পোস্ট গ্রাজুয়েট লেভেলের। তো এই আর্চ রিলেটেড কথাবার্তাগুলো আজকে আমরা বলবো না। ভার্টিব্রাল বডি রিলেটেড, ইন্টারভার্টিব্রাল স্পেস রিলেটেড এবং কিছু এক্সট্রা কথা, এবং আমাদের ডেইলি প্র্যাকটিসে, যেমন আমি শুরুতেই বলে নিই যে আমরা কি কি ডিজিজ আমরা ডিজিজ বলে নিই, তারপরে আমি স্পেসিফিক ইন্ডিকেশন আমি সাইট ওয়াইজ আলাদা করে কিছু বলবো। যেমন ডিজিজ যদি আমরা বলি স্পাইন এক্সরেতে, একটা স্পাইন এক্সরেতে আমরা কি কি ডিজিজ সার্চ করি, যেমন অস্টিও আর্থ্রাইটিস, স্পন্ডাইলোসিস আমরা বলি ওয়েট বেয়ারিং এরিয়াতে, ডিজেনারেটিভ যেমন লাম্বার স্পন্ডাইলোসিস বলি, তারপর সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলি। এগুলো হচ্ছে অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জ। তো এই অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জগুলো ভার্টিব্রাল বডিতে হয়, বডির চারপাশে হয়, মার্জিন দিয়ে হয়। তাহলে আমাদের এই জায়গাগুলো চিনতে হবে যে ভার্টিব্রাল বডিটা দেখতে কেমন নর্মালি, তারপরে এই স্পন্ডাইলোসিস বা অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জ হলে কি কি চেঞ্জগুলো হয় সেগুলো আমরা কভার করব। তারপরে আমরা যেমন ধরেন অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস একটা, অথবা যে কোনো ধরনের সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, এগুলো আমরা ডায়াগনোসিস করতে পারি এক্সরেতে। তখন আমরা কিছু টার্ম ইউজ করি, যেমন সিনডেসমোফাইট ইউজ করি, অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট ক্যালসিফিকেশন ইউজ করি টার্ম। তারপর মোস্ট ইম্পর্টেন্টলি স্যাক্রোআইলিয়াক জয়েন্টের ফিউশন, এই টার্মগুলো। ওয়ালাইকুম সালাম। তো মোস্ট ইম্পর্টেন্টলি স্যাক্রোআইলিয়াক জয়েন্ট ফিউশন, তাহলে স্যাক্রোআইলিয়াক জয়েন্টটা দেখতে কেমন, এটা ফিউশন হলে কেমন দেখা যায়, এই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তারপরে আরও কিছু ইন্ডিকেশন যেমন অস্টিওপোরোসিস। তো অস্টিওপোরোসিসে আমাদের এক্সরে কেমন হয়, ভার্টিব্রাল বডিতে কী কী চেঞ্জ হয় অস্টিওপোরোসিসে, তো সেই জিনিসগুলো আমরা কভার করার চেষ্টা করব। তারপরে ভার্টিব্রাল বডি ফ্র্যাকচার, একটা কলাপসড ফ্র্যাকচার ভার্টিব্রাল বডিতে, সেই ফ্র্যাকচারগুলোর কারণ কি। তারপর অনেক সময় যে মাল্টিপল মায়োলোমা আমরা জানি। তারপরে টিউবারকুলোসিস, স্পাইনের টিউবারকুলোসিসটা দেখতে কেমন, কোন রিজিয়নে বেশি হয়, তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি, কীভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে এই জিনিসগুলো তো, তার ট্রমাটিক ফ্র্যাকচার থাকতে পারে কারো, তারপরে সেকেন্ডারি ডিপোজিট থাকতে পারে কারো, সেকেন্ডারি মেটাস্টেসিস। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা কমনলি আমরা কিন্তু ডিল করি প্রতিনিয়ত। তো এই কমনলি একদম গ্রসলি যেন চোখে পড়ে, কোনো ধরনের মানে খুব সহজ ফাইন্ডিং যেন মিস না হয়, সেই দিকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমরা শুরু করি। আমরা সার্ভাইকাল স্পাইন দিয়ে শুরু করব। প্রথমে সার্ভাইকাল স্পাইন, দু একটা প্যাথোলজি। তাহলে হোল স্পাইনেই কিন্তু আমরা এতক্ষণ যে ডিজিজগুলো নিয়ে আমরা কথা বললাম, এই সব ধরনের ডিজিজের ফাইন্ডিং কিন্তু পেতে পারি, কিন্তু হোল স্পাইনে সব কিছু পসিবল হলেও স্পাইনের এক এক জায়গা অনুযায়ী কিন্তু এক এক ধরনের প্যাথোলজিগুলো আমরা প্রিডোমিনেন্টলি পাই। তো আমি সেইভাবে আজকের আলোচনাটা সাজিয়েছি যে হোল স্পাইনে আমরা ওয়ালাইকুম সালাম, হোল স্পাইনে আমরা সব কিছু পেতে পারি। যেমন আমরা হোল স্পাইনে আমরা অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিসের ফাইন্ডিং পেতে পারি, হোল স্পাইনে আমরা সেকেন্ডারি ডিপোজিট পেতে পারি, হোল স্পাইনে অস্টিওপোরোটিক ফাইন্ডিং পেতে পারি, হোল স্পাইনে অস্টিও আর্থ্রাইটিক ফাইন্ডিং পেতে পারি। তাহলে আমরা সব কিছুই পেতে পারি, কিন্তু তারপরেও সাইট মানে এক একটা সাইট অনুযায়ী, যেমন সার্ভাইকাল স্পাইনের কিছু স্পেশাল প্যাথোলজি, লাম্বার স্পাইনের স্পেশাল প্যাথোলজি, ডরসাল স্পাইনের স্পেশাল প্যাথোলজি, স্যাক্রাল স্পাইনের স্পেশাল প্যাথোলজি, সেইভাবে কিন্তু আমরা ডেইলি লাইফে আমরা পাবো পেশেন্টগুলোকে। তো সেই এতদিনের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আজকে আলোচনাটি সাজিয়েছি। তো আমরা আলোচনাটিকে শেষ করবো এইভাবে: সার্ভাইকাল স্পাইন দু একটা প্যাথোলজি, ডরসাল স্পাইনের দু একটা প্যাথোলজি, লাম্বার স্পাইনের ভেরি ইম্পর্টেন্ট কিছু প্যাথোলজি, স্যাক্রাল স্পাইনের কিছু প্যাথোলজি, এবং সবার শেষে স্কালের একটা দুইটা প্যাথোলজি। সব কভার করা যাবে না একদিনের আলোচনায়। আর নি জয়েন্টের আমরা একটা প্যাথোলজি। তো আশা করি এক ঘন্টার ভিতরে ইনশাল্লাহ শেষ করতে পারবো। তো ধৈর্য সহকারে সবাইকে দেখার জন্য এবং শোনার জন্য অনুরোধ করছি। এবং যেহেতু আলোচনা শর্ট, যে কোনো স্টেজে প্রশ্ন করতে পারেন। প্রশ্নের পাশাপাশি আমাদের প্রেজেন্টেশন চালিয়ে যাব ইনশাল্লাহ। তো আমরা শুরু করছি। অ্যাট ফার্স্ট দ্য সার্ভাইকাল স্পাইন। এখন এই যে সার্ভাইকাল স্পাইন, আমরা জানি সার্ভাইকাল ভার্টিব্রা, সার্ভাইকাল 1 to সার্ভাইকাল 8। তো এই যে সার্ভাইকাল ভার্টিব্রাগুলো, তো আমরা সার্ভাইকাল ভার্টিব্রাগুলো হচ্ছে আমাদের সার্ভাইকাল
1 থেকে সার্ভিক্যাল 7, আর এই আমাদের নার্ভগুলো হচ্ছে সার্ভিক্যাল 1 থেকে সার্ভিক্যাল 8। তো এই ভার্টিব্রাল আমরা যে সার্ভিক্যাল স্পাইন, কখন আমরা একটা পেশেন্টকে সার্ভিক্যাল স্পাইনের ইমেজিং করব, শুধু এক্সরে না, আপনি এমআরআইও করতে পারেন। তো কখন আমরা সার্ভিক্যাল স্পাইন ইমেজিং করব? সার্ভিক্যাল স্পাইন ইমেজিং করার জন্য সার্ভিক্যাল স্পাইনের সিমটম থাকতে হবে। যেমন এই যে সিমটমগুলো আমি শো করলাম, আমি একটু বলি মুখে। সার্ভিক্যাল স্পাইনের যে কোনো যদি প্যাথোলজি হয়, তাহলে আমাদের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কী হবে, সেই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন থেকেই আমরা সার্ভিক্যাল স্পাইনের ইমেজিং করবো, আইদার এক্সরে অর এমআরআই অর সিটি স্ক্যান যাই করি। তো একটা হচ্ছে যে আমাদের পেইন, টিংলিং অ্যান্ড নামনেস। পেইন, টিংলিং অ্যান্ড নামনেস কোথায়? একটা হচ্ছে নেকে যদি পেইন হয়, টিংলিং হয়, নামনেস হয়। শোল্ডারে যদি হয়, আর্মে যদি হয়, হ্যান্ডে যদি হয়, মানে স্পেশালি যদি নেক থেকে আর্ম, তারপরে ফোর আর্ম, তারপরে হ্যান্ড পর্যন্ত রেডিয়েট করে এমন কোনো পেইন, তারপরে আপার ব্যাক, মানে আপার ব্যাকে যদি পেইন, নামনেস, টিংলিং সেন্সেশন এমন হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে একটা প্যাথোলজি আছে ইন দ্য সার্ভাইকাল রিজিয়ন। তাহলে এটা একটা ইন্ডিকেশন যে এই ধরনের পেশেন্টকে আমরা সার্ভাইকাল স্পাইনের ইমেজিং করব। শুধু এক্সরে না, আমরা প্রয়োজনে এমআরআই করব, প্রয়োজনে আমরা সিটি স্ক্যান করব। তারপরে কোয়াড্রিপ্যারেসিস অর কোয়াড্রিপ্লেজিয়া। কোয়াড্রিপ্যারেসিস এবং কোয়াড্রিপ্লেজিয়া আপনারা জানেন, যখন অল 4 লিম্বস আর উইক অর প্যারালাইজড, তখন উইক থাকলে আমরা বলি প্যারেসিস, আর প্যারালাইজড থাকলে বলি প্লেজিয়া। তাহলে অল 4 লিম্বস যখন এফেক্টেড হবে, এবং মোটর উইকনেসও থাকতে পারে, সেন্সরি উইকনেসও থাকতে পারে। এখন মোটর উইকনেস, অল ফোর লিম্ব যদি আপনারা জানেন, যদি স্পাস্টিক টাইপ উইকনেস হয়, তাহলে এটা আমরা ধরে নিই সার্ভাইকাল 5-এর উপরে লেশন। একটু মনোযোগ সহকারে চেষ্টা করেন, আমাদের হাতের ডার্মাটোমগুলো খেয়াল করেন। হাতের ডার্মাটোমে আমাদের সার্ভাইকাল 5 থেকে কিন্তু স্টার্ট হয়। এই ডেল্টয়েড রিজিয়নে সার্ভাইকাল 5 থেকে শুরু হয়, সার্ভাইকাল 5, 6, সার্ভাইকাল 7, সার্ভাইকাল 8, থোরাসিক 1, 2 দিয়ে হাতের ডার্মাটোম শেষ হয়। তো এই সার্ভাইকাল 5 রিজিয়নের উপরে যদি কোনো লেশন হয়, তাহলে আমাদের হাতেও আপার মোটর নিউরন টাইপ উইকনেস পাওয়া যাবে, আর পায়ে তো পাওয়া যাবেই, কারণ স্পাইনাল কর্ডটাতে এফেক্টেড হলে হাতের এবং পায়ের সব ধরনের নার্ভগুলোই এফেক্টেড হবে। আপার মোটরটা মানে স্পাস্টিক প্যারাপেরেসিস অথবা প্যারাপ্লেজিয়া। তাহলে এই ধরনের একটা পেশেন্ট যদি আমরা পাই স্পাস্টিক কোয়াড্রিপ্যারেসিস অথবা স্পাস্টিক কোয়াড্রিপ্লেজিয়া, তাহলে আমরা ধরে নিব সার্ভাইকাল 5-এর উপর একটা লেশন আছে। আবার যদি এমন পাই সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1, মানে যে অংশটুকু আমাদের আপার হ্যান্ডে সাপ্লাই দেয়, তাহলে সেই অংশটুকু যে ওই রিজনের লোয়ার মোটর নিউরনকে এফেক্ট করার জন্য আমাদের হাতে লোয়ার মোটর টাইপ অফ উইকনেস পাওয়া যাবে। বাট আমরা যদি নিউরোলজিক্যাল এক্সামিনেশন করি, তাহলে হাতে আমরা পাবো লোয়ার মোটর নিউরন টাইপ উইকনেস, কিন্তু পিরামিডাল ট্র্যাক্ট এফেক্টেড হওয়ার জন্য আমরা লোয়ার লিম্বে পাবো স্পাস্টিক টাইপ অফ উইকনেস বা আপার মোটর নিউরন টাইপ উইকনেস। আশা করি খুব মানে ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা। মানে লেশনটা যদি সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1-এর ভিতরে হয়, তাহলে আপার লিম্বে লোয়ার মোটর টাইপ উইকনেস আর লোয়ার লিম্বে আপার মোটর টাইপ উইকনেস। এখন যাই হোক, উইকনেস তো থাকবে অল 4 লিম্বসে। অল 4 লিম্বসের উইকনেসটাকে আমরা বলবো কোয়াড্রিপ্যারেসিস, আর কমপ্লিট প্যারালাইসিসকে বলবো কোয়াড্রিপ্লেজিয়া। তাহলে এটা সাইট অফ লেশন অনুযায়ী যদি সার্ভাইকাল 5-এর উপরে লেশন হয়, তাহলে আমরা পাবো টোটাল স্পাস্টিক, আপার লিম্ব স্পাস্টিক অ্যান্ড লোয়ার লিম্ব স্পাস্টিক। আর যদি বিটুইন সার্ভাইকাল 5 টু থোরাসিক 1-এর ভিতরে হয়, তাহলে আপার লিম্বে ফ্ল্যাসিড এবং লোয়ার লিম্বে স্পাস্টিক উইকনেস পেতে পারে। এখন যাই হোক, কোয়াড্রিপ্যারেসিস যদি কারো হয়, কোয়াড্রিপ্লেজিয়া যদি হয়, তাহলে সার্ভাইকাল স্পাইনের উপরে হোক বা নিচে হোক কোথাও একটি প্যাথোলজি তার আছে। তাহলে দ্যাট ইজ দ্য সেকেন্ড ইন্ডিকেশন ফর ইমেজিং অফ দ্য সার্ভাইকাল স্পাইন। মানে ফার্স্ট ইন্ডিকেশন আমরা বলেছিলাম যে নেক পেইন, নেক, আর্ম, ফোর আর্ম, ইভেন আপ টু দ্য টিপ অফ দ্য ফিঙ্গার, অ্যান্ড হচ্ছে ব্যাক অফ দ্য শোল্ডার, আপার চেস্ট, এরকম রিজিয়নে যদি পেইন হয়, টিংলিং সেন্সেশন হয়, নাউন্ডনেস হয়, উইকনেস হয়, তাহলে আমরা সার্ভাইকাল স্পাইনের ইমেজিং করব। আর যদি সবচেয়ে সহজ ইমেজিং হচ্ছে আমাদের এক্সরেতে কিছু পেলে তো পেলাম, না হলে আমরা এমআরআইতে যাব। কোনো কারণে এমআরআই কন্ট্রাইন্ডিকেটেড থাকলে আমরা সিটি স্ক্যানও করতে পারবো। আর সেকেন্ড ইন্ডিকেশন বললাম আমরা সার্ভাইকাল স্পাইন ইমেজিংয়ের, যে কোয়াড্রিপ্যারেসিস অর কোয়াড্রিপ্লেজিয়া। কোয়াড্রি যখন হবে তখন সার্ভাইকাল স্পাইন ইনভলভ হবে। কোয়াড্রিপ্যারেসিস বা কোয়াড্রিপ্লেজিয়া সেটা আমরা একটু এক্সপ্লেন করলাম যে কোথায় ইনভলভ হলে কেমন ধরনের কোয়াড্রিপ্যারেসিস বা কোয়াড্রিপ্লেজিয়া হবে।
সার্ভিক্যাল স্পাইনে যদি কোনো ট্রমার হিস্ট্রি থাকে, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ট্রমা অথবা ফিজিক্যাল অ্যাসল্টের ট্রমা অথবা অ্যাক্সিডেন্টাল ট্রমা, যদি কোনো ধরনের ট্রমার হিস্ট্রি থাকে তাহলে আমরা সার্ভিক্যাল স্পাইনের ইমেজিং করব। এবং আমরা স্ক্রিনিং পারপাস আছে, সাম স্ক্রিনিং পারপাসেস, যেমন মেটাস্টেসিস দেখার জন্য আমরা করতে পারি, তারপরে মাল্টিপল মায়োলোমার জন্য আমরা করতে পারি। তো এইগুলো হচ্ছে আমাদের মানে ইন্ডিকেশনস ফর ইমেজিং অফ দ্য সার্ভিক্যাল স্পাইন। এখানে কিন্তু আমরা কোনো ডিজিজের নাম বলিনি, কিন্তু আমরা শুধুমাত্র ম্যানিফেস্টেশনগুলো বলেছি, ব্যাকগ্রাউন্ডগুলো বলেছি ইন্ডিকেশনের। আর ডিজিজগুলো হচ্ছে এর ভিতরের কারণ। এগুলো আমরা শুরুতে আলোচনা করেছি যে কী কী ডিজিজ স্পাইনকে আমরা এফেক্টেড করে, এবং পরবর্তী সাবসিকুয়েন্ট আলোচনাতেও আমরা পেয়ে যাব যে আসলে ডিজিজগুলো কী কী ছিল। তো সার্ভাইকাল স্পাইনে এত ডিজিজ আমরা বললাম, এত কন্ডিশন। তো আমরা কমনলি যেটা পাই, কমনলি দেখবেন যে আমাদের ডেইলি প্র্যাকটিসে আমরা পাচ্ছি নেক পেইন নিয়ে আসছে, ঘাড়ে প্রচণ্ড ব্যথা, ঘাড়ে ব্যথা, এবং সেই পেইনটা হাতে রেডিয়েট করছে, যে কোনো একটা হাতে অথবা দুইটা হাতে রেডিয়েট করছে, প্রচুর ব্যথা। এবং এই নেক পেইনকে অনেকেই আমরা ভুল করে যে অনেকেই বলে যে হাইপার টেনশনের সিমটম, আমাদের সারা দেশে প্রচলিত যেটা আর কি। আসলে অ্যাকচুয়ালি হাইপার টেনশন তো অ্যাসিমটোমেটিক ডিজিজ, প্রিডোমিনেন্টলি অ্যাসিমটোমেটিক, মানে সামটাইম সিমটোমেটিক, ভেরি ফিউ পার্সেন্ট অফ কেসে সিমটোমেটিক হয়। তো এই নেক পেইন যখন কারো থাকবে তখন কিন্তু একটা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস আপনার মাথায় থাকতে হবে। এটা ভেরি কমন একটা ডিজিজ, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। তো সার্ভাইকাল স্পাইনের প্যাথোলজিতে আমরা শুধু আজকে সার্ভাইকাল স্পন্ডাইলোসিসটুকুই দেখাবো, আর বাকি যে প্যাথোলজিগুলো এগুলো অন্যান্য স্পাইনের প্যাথোলজিতে দেখাবো। তবে সার্ভাইকাল স্পাইনেও কিন্তু হতে পারে, মানে সার্ভাইকাল স্পাইনেও টিউবারকুলোসিস হতে পারে, সার্ভাইকাল স্পাইনেও মাল্টিপল মায়োলোমার ফিচার থাকতে পারে, মেটাস্টেসিস থাকতে পারে, সার্ভাইকাল স্পাইনেও অস্টিওপোরোটিক সব ফিচার থাকবে, সব কিছু থাকবে। বাট আমরা মোস্ট কমনলি ডেইলি প্র্যাকটিসে আমরা সার্ভাইকাল স্পাইনে পাবো সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জেস ইন দ্য সার্ভাইকাল স্পাইন। আমরা জানি আমাদের লাম্বার স্পাইনটা এবং সার্ভাইকাল স্পাইনটা সবচেয়ে বেশি মুভমেন্ট হয়, এই জন্য ওয়েট বেরিং তো পুরো স্পাইনেই, কিন্তু যেহেতু সবচেয়ে বেশি মুভমেন্ট হয় এই জন্য অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জ বা স্পন্ডাইলোসিস কমনলি অকার্ড ইন সার্ভাইকাল অ্যান্ড লাম্বার স্পাইনস। কাজে আমরা সার্ভাইকাল স্পাইন থেকে আজকে শুধু এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিসটা আমরা দেখানোর চেষ্টা করব। আমরা দেখি এই দ্যাট ইজ দ্য এক্স রে অফ সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। একটা পেশেন্ট নেক পেন নিয়ে আসলো, আমরা তাকে এক্স রে করলাম, তো এই ধরনের ফিচার পেলাম। সার্ভাইকাল ভার্টিব্রাল বডিগুলো একটু ছোট থাকে, এই জন্য এই খুব মানে ফাইন্ডিংগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে বডির আশেপাশে কোনো অস্টিওফাইট আছে কিনা, বডির মার্জিন থেকে কোনো অস্টিওফাইট বের হয়ে গিয়েছে কিনা। ডানের ছবিটাতে দেখেন একটু ক্লিয়ার হয়েছে, এই যে একটা সার্ভাইকাল স্পাইন, এটা ল্যাটারাল ভিউ। এই ল্যাটারাল ভিউতে দেখেন ভার্টিব্রাল বডি থেকে প্রজেকশন বের হয়েছে, বোন স্পার বলে, বোন স্পার্স। বোন স্পার্সগুলো হচ্ছে অস্টিওফাইটস। এই অস্টিওফাইটগুলো মানে এগুলো ডিজেনারেটিভ, অরিজিনেট করে এই একদম ইন্টারভার্টিব্রাল ডিস্কের কাছাকাছি পেরিঅস্টিয়াম থেকে এটা অরিজিনেট হয়ে ক্যালসিফিকেশন হয়। তো এই অস্টিওফাইটগুলো পাওয়া যায় কিনা, আর খুব খেয়াল করে আমাদের দেখতে হবে সার্ভাইকাল স্পাইনে আমাদের ভার্টিব্রাল যে বডিগুলো আছে এই বডিগুলোর যে গ্যাপ, ইন্টারভার্টিব্রাল স্পেস বা ইন্টারভার্টিব্রাল ডিস্ক স্পেস, এগুলো কি কোথাও রিডিউসড হয়েছে কিনা। যেমন দেখেন, খেয়াল করেন এখানে যতটুকু গ্যাপ, এখানে যতটুকু গ্যাপ, এখানে যতটুকু গ্যাপ, এই জায়গাটাতে এসে একটা স্পেস রিডাকশন হয়েছে। অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জের কমন ক্যারেক্টারিস্টিক্স আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। কমন ক্যারেক্টারিস্টিক্স সেটা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হতে পারে, লাম্বার স্পন্ডাইলোসিস হতে পারে, নি জয়েন্ট অস্টিও আর্থ্রাইটিস আমাদের খুবই কমন, নি জয়েন্ট অস্টিও আর্থ্রাইটিস হতে পারে, হিপ জয়েন্ট অস্টিও আর্থ্রাইটিস হতে পারে, অথবা অন্য কোনো আর্থ্রাইটিসের সাথে সেকেন্ডারি অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জেস, যেমন ধরেন আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে সেকেন্ডারি অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জেস, তারপরে হিমোফিলিক আর্থ্রাইটিসের সাথে অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জেস, এগুলো পোস্ট গ্রাজুয়েশনের জন্য লাগে। যে কোনো জায়গায় অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জেস বলতে 4টা চেঞ্জকে বোঝায়। এই জিনিসটা আমাদের খুবই কেয়ারফুল থাকতে। অস্টিও আর্থ্রাইটিস যখন আপনি বলতে চাচ্ছেন, এবং এটা কিন্তু একটা ডিজেনারেটিভ মেকানিক্যাল, এটা কিন্তু কখনোই ইনফ্লামেটরি না। এই জন্যই এই অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জগুলোতে কখনো আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ম্যানেজমেন্ট দিব না। অ্যান্টি ইনফ্লামেটরি বলতে আমি ডিজিজ মডিফাইং ড্রাগস বলছি, এটা কিন্তু অনেকেই ভুল করে ফেলে, কিন্তু এই ভুলটা আসলে করাই যাবে না কোনোভাবে। অস্টিও আর্থ্রাইটিস আমার ডায়াগনোসিস, সেখানে আমরা ডিএমআরডির কিন্তু কোনো রোল নাই, কারণ এটা একটা মেকানিক্যাল আর্থ্রাইটিস। যদি এটা ক্রনিক ইনফ্লামেটরি আর্থ্রাইটিস থাকে, যে কোনো লেভেলের ক্রনিক ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, তারপরে ইভেন সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, ক্রনিক ইনফ্লামেটরি যদি হয় বা সোরিয়েটিক আর্থ্রাইটিস, ওইগুলোতে আমাদের ডিএমআরডির
মানে ডিজিজ মডিফাইং অ্যান্টিনিউমেটিক ড্রাগসের রোল আছে, বাট অস্টিও আর্থ্রাইটিসের জন্য, পিওর অস্টিও আর্থ্রাইটিস এগুলোর জন্য কিন্তু আমাদের এই ডিজিজ মডিফাইং ড্রাগসের কোনো রোল নেই। তাহলে এই কমন osteoarthritic changes either in the cervical spine or in the lumbar spine or in the hip joint or in the knee joint or any other joints or secondary osteoarthritis, চারটা চেঞ্জ আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 1 চেঞ্জ ইজ দ্য ডিজেনারেটিভ osteoarthritis, এটাই osteophytes, ডিজেনারেটিভ osteophytes, এটাই সবচেয়ে কমন ফাইন্ডিংস। osteophytes হচ্ছে ভার্টিব্রাল বডির ঠিক মার্জিন থেকে বোন স্পার বের হয়ে যাওয়া, মানে বোনের খোঁচা, একটা খোঁচা হাড্ডি বের হয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে আমাদের osteophytes। হরাইজন্টাল, ইউজুয়ালি হরাইজন্টাল বোন স্পার ফ্রম দ্য মার্জিন অফ দ্য ভার্টিব্রাল বডি। খুবই সহজ কিন্তু বিষয়টা, এত কঠিন ভাবার কোনো কারণ নেই। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি যে osteophytes। তো osteophytes হচ্ছে নাম্বার 1 ফিচার ফর দ্য osteoarthritic চেঞ্জেস। নাম্বার 2 ফিচার ইজ দ্য সাবকন্ড্রাল স্ক্লেরোসিস, মানে আমরা যে বোনটাকে কল্পনা করছি, যেমন ভার্টিব্রাল বডিকে কল্পনা করছি, তো ভার্টিব্রাল বডির যে ইন্টারভার্টিব্রাল ডিস্কের কাছাকাছি তো থাকে, আমাদের কার্টিলেজ থাকে, তো তার ঠিক নিচেই, মানে একদম মার্জিনের ঠিক নিচেই এই আমরা বলছি যে মানে ভার্টিব্রাল বডির আপার সারফেস অথবা লোয়ার সারফেসের ঠিক নিচেই, সেখানে আমরা বলছি যে সাবকন্ড্রাল স্ক্লেরোসিস। ঠিক তেমনি নি জয়েন্টেও এরকম সাবকন্ড্রাল স্ক্লেরোসিস থাকতে পারে, হিপ জয়েন্টেও থাকতে পারে, আদার জয়েন্টসগুলোতেও সাবকন্ড্রাল স্ক্লেরোসিস। এই দুইটা পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে জয়েন্ট স্পেস ন্যারোয়িং। জয়েন্ট স্পেস ন্যারোয়িংকে আসলে 2 নম্বর পয়েন্ট বলা যায়। জয়েন্ট স্পেসটা ন্যারো হবে, অস্টিওফাইট হবে, সাবকন্ড্রাল স্ক্লেরোসিস হবে, আর আনকমনলি এবং খুব কেয়ারফুলি খেয়াল করলে হয়তো বা মাঝে মাঝে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে সাবকন্ড্রাল সিস্ট ফর্মেশন। তাহলে এই চারটা হচ্ছে কমন ফিচার্স ফর দ্য osteoarthritis। তাহলে আমরা আবার যাই ছবিটাতে। এটা হচ্ছে আমাদের সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের একটা ক্লাস, একদম টিপিক্যাল একটা এক্সরে। সার্ভাইকাল স্পন্ডাইলোসিস আপনারা খুবই পাবেন ডেইলি প্র্যাকটিসে। এই স্পন্ডাইলোসিস, এটা হচ্ছে ডিজেনারেটিভ osteophyte বা বোন স্পার, অ্যান্ড এখানে হচ্ছে জয়েন্ট স্পেস ন্যারোয়িং আছে এবং কিছুটা সাবকন্ড্রাল স্ক্লেরোসিস আছে এখানে, কিছুটা, মানে এতটা স্ক্লেরোসিস। যেমন ভার্টিব্রাল বডি যদি আপনি টোটালটা কম্পেয়ার করেন, ডেন্সিটি টোটাল বডির কম্পেয়ার করলে দেখবেন যে এই যে সাবকন্ড্রাল রিজিয়নে আপনার একটু ডেন্সিটি বেশি, সাদা, এটাকে আমরা বলছি যে সাবকন্ড্রাল স্ক্লেরোসিস। একটু ক্লিয়ার হয়ে নেন osteoarthritic চেঞ্জ, তাহলে সব জায়গায় osteoarthritis ডায়াগনোসিস আপনি খুবই ইজিলি কনফিডেন্টলি আপনি করতে পারবেন। তাহলে এই, আর এখানে সিস্ট নাই, কোনো সাবকন্ড্রাল কোনো বনি সিস্ট নাই। তো আমরা এই 3টা চেঞ্জের জন্য এটাকে আমরা osteoarthritic চেঞ্জ বলছি বা স্পন্ডাইলোসিস বলছি। এটা হচ্ছে সার্ভিক্যাল স্পন্ডাইলোসিস। আশা করি যে ক্লিয়ার করতে পেরেছি। কারো কোনো প্রশ্ন থাকলে পরে আমাকে করবেন। তাহলে আমরা কি পেলাম? এটা একটা ল্যাটারাল ভিউ ছিল, সার্ভিক্যাল স্পাইনের ল্যাটারাল ভিউ, 2টা ল্যাটারাল ভিউ। তো এই ল্যাটারাল ভিউতে আমরা পেলাম ডিজেনারেটিভ osteophytes বা বোন স্পার্স, ন্যারো ইন্টারভার্টিব্রাল ডিস্ক স্পেস, অ্যান্ড হচ্ছে সাবআর্টিকুলার স্ক্লেরোসিস। এই 3টা জিনিস আমরা পেলাম। এটা কিন্তু আমরা পরবর্তীতে লাম্বার স্পন্ডাইলোসিস এবং হচ্ছে নি জয়েন্ট osteoarthritis-এও আমরা এই কথাগুলো কিন্তু আবার বলবো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ডরসাল স্পাইনে চলে গেলাম। সার্ভাইকাল স্পাইনের আর কোনো প্যাথোলজি আমরা আলোচনা করলাম না, অন্যান্য প্যাথোলজিগুলো যে কোনো স্পাইনে হতে পারে, এই জন্য আর আনি নাই। ডরসাল স্পাইনের ইন্ডিকেশনস আমরা যেমন বলেছিলাম, সব ইন্ডিকেশনস আগের মতোই। তাহলে ডরসাল রিজিয়নে যদি কোনো পেইন, টিংলিং, নামনেস, এরকম যদি থাকে, তারপরে ডরসাল স্পাইনে যদি কোনো ট্রমার হিস্ট্রি থাকে, অথবা আমরা স্ক্রিনিং পারপাস, মেটাস্টেসিস, মাল্টিপল মাইলোমা এসব, আর মোস্ট ইম্পর্টেন্টলি যদি স্পাস্টিক প্যারাপেরিসিস থাকে, স্পাস্টিক প্যারাপেরিসিস অথবা স্পাস্টিক প্যারাপ্লেজিয়া, এই জায়গাগুলো অনেকে মানে ক্লিয়ার না, আসলে চিন্তা করেন না, এই জন্য ক্লিয়ার না। স্পাস্টিক প্যারাপেরিসিস কেন ডরসাল স্পাইন, এটা কেন সার্ভাইকাল স্পাইন না, কেন এটা লাম্বার স্পাইন না? কারো যদি স্পাস্টিক প্যারাপেরিসিস থাকে, রোগী তো এসে বলবে যে আমার 2 পা দুর্বল, তখন আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখব যে তার স্পাস্টিক প্যারাপেরিসিস মানে আপার মোটর টাইপ উইকনেস, মানে জার্কগুলো, নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, এক্সাজারেটেড, প্লান্টার এক্সটেন্সর, এরকম পেলাম। অনেক সময় বাউল ব্লাডার ইনভলভমেন্ট থাকতে পারে। তো এই যে একটা স্পাস্টিক প্যারাপেরিসিস, এটার সাইট অফ লেশন কেন ডরসাল স্পাইন? হোয়াই নট দ্য সার্ভাইকাল স্পাইন, হোয়াই নট দ্য লাম্বার স্পাইন? এটার খুবই ইজি। এটা আপনারা চিন্তা করে দেখেন, যদি লাম্বার স্পাইন ইনভলভ হয়, যদি লাম্বার স্পাইন ইনভলভ হয়ে যায় কোনো প্যাথোলজি, তাহলে সে আর, আচ্ছা রাকিব বলেছেন সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের ট্রিটমেন্ট কি? ভেরি গুড কোয়েশ্চেন। এটা আমি
সকল অস্টিও আর্থ্রাইটিসের কমন একটা ম্যানেজমেন্ট আমি সবার শেষের দিকে আমি বলে দেবো ইনশাল্লাহ। যখন নি জয়েন্টটা দেখাবো তখন এর পাশাপাশি আমাদের এই প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ অস্টিও আর্থ্রাইটিস মানে কতটুকু আমরা ফিজিশিয়ানরা করতে পারি, তারপরে কতটুকু আমরা ফিজিওথেরাপি অথবা নিউরোলজির কি কোনো রোল আছে কিনা, আর ফার্দার অ্যাডভান্সড কোনো ম্যানেজমেন্ট, হ্যাঁ অর্থোপেডিক্সের রোল কতটুকু, হ্যাঁ এগুলো আমরা পরে ইনশাল্লাহ আলোচনা করে নিব ট্রিটমেন্ট অংশটুকু। তো যেটা বলছিলাম যে ডরসাল স্পাইন এফেক্ট করলে কেন স্পাস্টিক প্যারাপেরিসিস, তো ডরসাল স্পাইনের উপরে যদি এফেক্ট করে সার্ভাইকাল স্পাইন কোনো কারণে এফেক্ট হলে এটা আর প্যারাপেরিসিস থাকবে না, এটা কোয়াড্রি হয়ে যাবে, কোয়াড্রিপেরিসিস হয়ে যাবে। মানে সেই কোয়াড্রিপেরিসিসের নেচারটা যেমনই হোক সেটা কোয়াড্রি হয়ে যাবে, তখন 4 হাত পা ইনভলভ হয়ে যাবে। এই জন্য এই প্যারাপেরিসিস হতে হলে অবশ্যই সার্ভাইকাল স্পাইনের নিচে লেশন হতে হবে, মানে থোরাসিক 1 থেকে স্টার্ট হতে হবে, বা থোরাসিক 1 থেকে যদি স্টার্ট হয় তাহলে আমরা প্যারাপেরিসিস পাবো, সেটা স্পাস্টিক ফ্ল্যাসিড যাই হোক, হ্যাঁ প্যারাপেরিসিস পাবো। যদি তার উপরে হয়ে যায় থোরাসিক 1-এর উপরে সার্ভাইকাল রিজন ইনভলভ করে ফেলে তাহলে সেইটার প্যারা থাকবে না, সেটা কোয়াড্রি হয়ে যাবে। তাহলে প্যারার ব্যাখ্যা হলো যে এটা অবশ্যই মাস্ট বিলো দ্য সার্ভাইকাল স্পাইন, এটা হচ্ছে প্যারার এক্সপ্লানেশন, প্যারাপেরিসিসের এক্সপ্লানেশন। আর স্পাস্টিকের এক্সপ্লানেশন হচ্ছে আমাদের যতক্ষণ পর্যন্ত স্পাইনাল কর্ড আছে ততক্ষণ পর্যন্ত পিরামিডাল ট্র্যাক্টও আছে, ওয়ালাইকুম সালাম, যতক্ষণ পর্যন্ত স্পাইনাল কর্ড আছে ততক্ষণ পর্যন্ত পিরামিডাল ট্র্যাক্টও আছে। স্পাইনাল কর্ড নাই, পিরামিডাল ট্র্যাক্টও নাই, সেখানে আর স্পাস্টিক লেশন হওয়ার পসিবিলিটি নাই। তাহলে আমাদের স্পাইনাল কর্ড কোথায় শেষ হয়? স্পাইনাল কর্ড শেষ হয়, আমরা সবাই জানি, এটা অ্যানাটমিতে পড়েছি সবাই, এট দ্য লেভেল অফ দ্য লাম্বার 1 স্পাইন। তাহলে লাম্বার 1 স্পাইনে স্পাইনাল কর্ড শেষ হয়ে যায়। তাহলে লাম্বার 1-এর উপরে কি আছে? থোরাসিক 12, তাই না, মানে ডরসাল স্পাইনের শেষের অংশ। তাহলে লাম্বার 1 বা তার নিচে যদি লেশন হয় কোনো, মানে টোটাল লাম্বার স্পাইন বা স্যাক্রাল, তাহলে ওইখানে আর লেশনটা স্পাস্টিক থাকবে না, ওইখানে লেশন হয়ে যাবে ফ্ল্যাসিড, কারণ ওইখানে কোনো স্পাইনাল কর্ড নাই। ওইখানে স্পাইনাল কর্ড থেকে কডা ইকুইনা বলেন বা রুটগুলো যাই বলেন সেগুলো হচ্ছে সবই লোয়ার মোটর নিউরন। যদি মোটর উইকনেস হয়ও তাহলে সেটা ফ্ল্যাসিড উইকনেস হবে। এই জন্য স্পাস্টিক উইকনেস হওয়ার জন্য লাম্বার 1-এর স্পাইনের উপরে লেশন হতে হবে। স্পাইন কিন্তু এটা ভার্টিব্রাল স্পাইন, নট দ্য এই ডার্মাটোমাল লেভেল বা নিউরোলজিক্যাল লেভেল না, এটা হচ্ছে ভার্টিব্রাল স্পাইন লেভেল। তাহলে ভার্টিব্রাল স্পাইন লেভেল নাম্বার 1-এর উপরে যদি লেশন হয় তাহলে স্পাস্টিক হওয়া পসিবল। আর যদি সার্ভাইকেল 8-এর নিচে হয় তাহলে এটা প্যারাপেরিসিস হওয়া পসিবল, কারণ তার উপরে হলে এটা কোয়াড্রিপেরিসিস হয়ে যাবে। তাহলে স্পাস্টিক প্যারাপেরিসিস এই কথাটা বলতে গেলে, স্পাস্টিক প্যারাপেরিসিস কথাটা বলতে গেলে তাহলে মাস্ট স্পাস্টিক মানে মাস্ট অ্যাবভ দ্য লেভেল অফ নাম্বার 1, আর প্যারা হতে হলে মাস্ট বিলো দ্য লেভেল অফ দ্য থোরাসিক 1। তার মানে টোটাল ডরসাল স্পাইন থোরাসিক 1 থেকে থোরাসিক 12। তাহলে এই থোরাসিক 1 থেকে থোরাসিক 12-এর ভিতরে যদি আমাদের কোনো লেশন হয়, হ্যাঁ নজরুল বন্ধু, থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের অর্থোপেডিশিয়ান MS অর্থোপেডিক্স, আমার ক্লাসমেট। আচ্ছা, তাহলে এই আমাদের স্পাস্টিক প্যারাপেরিসিস হতে হলে মাস্ট লেশন হ্যাভ টু অকার ইন দ্য ডরসাল স্পাইন, এটা কিন্তু আমরা ক্লিয়ার করেছি। এই জন্য ক্লিনিক্যালি আমরা যদি কোনো পেশেন্টের স্পাস্টিক প্যারাপেরিসিস পাই তাহলে, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, স্পাস্টিক প্যারাপেরিসিস যদি পাই তাহলে আমাদেরকে ইমেজিং করতে হবে ডরসাল স্পাইনের, এই কথাটা একটু খেয়াল রাখবেন। শুধু শুধু আন্দাজে একটা হোল স্পাইন দিয়ে দিলাম, তা অনেকে করে আর কি, মানে কিছু না বুঝে MRI অফ দ্য হোল স্পাইন অথবা MRI অফ দ্য ডরসাল স্পাইন উইথ সার্ভাইকেল অ্যান্ড লাম্বার স্ক্রিনিং, মানে আপনার মাথা এলোমেলো ক্লিনিক্যালি, মানে আপনি নিজেই ধারণা করতে পারছেন না যে আসলে অ্যাকচুয়াল সাইট অফ লেশনটা কোথায়। এরকম করলে আসলে হবে না, কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন থাকবে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে ক্লিন শার্প হতে হবে অনেক বেশি। তাহলে আমরা পেলাম যে ডরসাল স্পাইনের ইমেজিংয়ের ইন্ডিকেশনস, সেটা হচ্ছে আমাদের স্পাস্টিক প্যারাপেরিসিস অর প্যারাপ্লেজিয়া, স্পাস্টিক প্যারাপেরিসিস। আর এছাড়া পেইন, টিংলিং, নামনেস অফ দ্য ব্যাক অফ দ্য মানে ডরসাল রিজিয়নে যদি কোনো ট্রমার হিস্ট্রি থাকে, অথবা মেটাস্টেসিস অথবা মাল্টিপল মায়োলোমা, এগুলো অস্টিওপোরোসিস, এগুলো স্ক্রিনিং করব, তাহলে কিন্তু আমরা এই ডরসাল স্পাইনের ইমেজিং করব। এখন আমরা কয়েকটা ইমেজিং দেখি। এই ইমেজিংটা খেয়াল করেন, ভেরি ইম্পর্টেন্ট এই ইমেজিংটা, এটা পরীক্ষাতেও থাকে, এটা পোস্ট গ্রাজুয়েট পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট একটা ইমেজিং। আপনারা যদি কেউ MCPS পরীক্ষা দেন, MCPS ভাইভাতে থাকে এক্সরে, এটাকে ফেস করতে হবে। আর FCPS এর অস্পিতে থাকতে পারে, MD-র বিভিন্ন ফেজের অস্পিতে থাকতে পারে, মেডিসিনের ফেজ বিতে থাকতে পারে। তাহলে এই জিনিস, এটা হচ্ছে সুন্দর। তাহলে এটা একটা ডরসাল স্পাইনের এপি ভিউর একটা এক্সরে।
আর এটাকে একটু জুম করার কারণ হচ্ছে জুমে এই ভার্টিব্রাল কলামগুলো ভালো বোঝা যাচ্ছে সেই জন্য, আর এটাতে ভার্টিব্রাল কলামগুলো বোঝা যাচ্ছে না তেমন। তো এখানে খেয়াল করে দেখেন একটা স্পাইনের পাশে কি যেন একটা রেডিও অপেক একটা মনে হচ্ছে একটা স্পিন্ডল শেপ একটা লেশন এরকম রেডিও অপেক স্পাইনের পাশে সফট টিস্যুর একটা শ্যাডো দেখা যাচ্ছে সাদা। তাহলে এইটাকে বলা হয় আপনার প্যারাস্পাইনাল আপনার সফট টিস্যু শ্যাডো। এটা হয় কি আপনার যে কোনো কারণে স্পাইনের চারপাশে ইনফ্লামেশনের জন্য এখানে ইনফ্লামেটরি ফ্লুইড অথবা পাস এগুলো জমে টমে এই ধরনের একটা মানে ইনফ্লামেশনের জন্য এটা হয়। এটা হচ্ছে প্যারাস্পাইনাল একটা শ্যাডো। আর এই জুমড এক্সরেটাতে ভালো করে খেয়াল করলে ভিতরে দেখা যাবে যে এখানে জয়েন্ট স্পেস ন্যারোয়িং হয়েছে, জয়েন্ট স্পেস ন্যারোয়িং। ব্যাস এই দুইটা জিনিসই ইম্পর্টেন্ট এই এক্সরেটার জন্য। প্যারাস্পাইনাল একটা শ্যাডোর সাথে যদি জয়েন্ট স্পেস ন্যারোয়িং থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে ভার্টিব্রাল বডির ফ্র্যাকচারও থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ভার্টিব্রাল বডির একটা ফ্র্যাকচারও থাকতে পারে, তাহলে প্যারাস্পাইনাল একটা শ্যাডো সাথে হচ্ছে জয়েন্ট স্পেস ন্যারোয়িং অ্যান্ড সামটাইমস ভার্টিব্রাল বডি ফ্র্যাকচারও থাকতে পারে। এটাকে আমরা বলি যে ক্লাসিক্যাল ফাইন্ডিংস ফর দ্য স্পাইনাল টিউবারকুলোসিস, স্পাইনাল টিউবারকুলোসিস বা পটস ডিজিজ। এটা কিন্তু আমি বললাম যে পোস্ট গ্রাজুয়েশনের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিক্যালি হয়তো বা আপনাকে দু একটা পেশেন্ট ডিলও করা লাগতে পারে, এবং যখন স্পেশালিস্ট হবেন তখন তো অবশ্যই ডিল করতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা আমাদের পটস ডিজিজের আমাদের একটা ক্লাসিক্যাল এক্সরে, জিনিসটা একটু মাথায় রাখবেন। তাহলে এটা আমরা আরেকবার দেখাই কি কি ফাইন্ডিং আমাদের ছিল। ন্যারো ইন্টারভার্টিব্রাল ডিস্ক স্পেস খেয়াল করতে হবে। ডিসকাইটিস, ডিসকাইটিস মানে হচ্ছে এই ডিস্কের মাঝখানে যে ইনফ্লামেশন সেটাকে আমরা বলি ডিসকাইটিস। আচ্ছা, পিক ক্লিয়ার হচ্ছে না, হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে, একটু ধৈর্য সহকারে কথাগুলো শোনেন মনোযোগ দিয়ে। ডিসকাইটিস আর অ্যান্টেরিয়র ওয়াইজিং। অ্যান্টেরিয়র ওয়াইজিং মানে হচ্ছে আমাদের স্পাইনাল টিউবারকুলোসিসে ডিস্ক ইনভলভমেন্ট সবার আগে হয়, তবে অনেক সময় ডিস্ক ইনভলভমেন্ট নাও থাকতে পারে। তো ডিস্কই বলি বা ভার্টিব্রাল বডি বলি, অ্যান্টেরিয়র পার্টে বেশি ইনভলভ হয় এই টিউবারকুলোসিসে, অ্যান্টেরিয়র পার্টে। যার জন্য যদি ভার্টিব্রাল বডির কলাপস ফ্র্যাকচার হয় টিউবারকুলোসিসে তাহলে অ্যান্টেরিয়র পার্টেই হয়, এবং অ্যান্টেরিয়র পার্টটা যখন ফ্র্যাকচার হয় তখন একটা ওয়েজ শেপড একটা ফ্র্যাকচার, মানে চ্যাপটা হয়ে যায় সামনের দিকে, তখন পিছনের অংশটা স্পাইনটা এলিভেটেড হয়ে যায়, যেটাকে আমরা গিববাস বলি। আপনারা সবাই জানেন যে গিববাস হিসেবে ওই স্পাইনটা তখন প্রমিনেন্ট হয়ে পিছন দিকে আমাদের কাছে থাকে, আমরা অনেক সময় বলি। আচ্ছা, এক্সরে ক্লিয়ার না, আমি এটার দিয়ে দিব আবরার, আমি হচ্ছে এটার স্লাইডগুলো আমি জেপিইজি ফরম্যাটে দিয়ে দিব, তখন দেখে নেবেন, ক্লিয়ার এক্সরেগুলো দেখে নেবেন। তাহলে আমরা বলছিলাম যে পটস ডিজিজে স্পাইনের অ্যান্টেরিয়র পার্ট এফেক্টেড হয় বেশি, যার জন্য ফ্র্যাকচারটা হয় একটা ওয়েজ শেপ ফ্র্যাকচার। সামনের অংশটা ওয়েজ মানে খিলক, সামনের অংশটা চ্যাপটা হয়ে যায়, পিছনের অংশ ঠিক থাকে, যার জন্য স্পাইনটা পিছনে প্রমিনেন্ট হয়ে যায়, যে আমরা তখন পিছনে বলি যে একটা গিববাস মানে প্রমিনেন্ট স্পাইন। আচ্ছা, তাহলে টিউবারকুলোসিসের স্পাইনের এক্সরেতে আমরা পাবো যে ইন্টারভার্টিব্রাল স্পেস ডিস্কটা নেরো হয়ে যাবে, কারণ যেহেতু ডিসকাইটিস হয়, এটা একটা খুবই ইম্পর্টেন্ট ফিচার। আর অ্যান্টেরিয়র ওয়াইজিং হয়, যদি কলাপস ফ্র্যাকচার হয়েও সেটা অ্যান্টেরিয়র ওয়াইজিং হয়। আর প্যারাভার্টিব্রাল শ্যাডো পাওয়া যেতে পারে যদি টিউবারকুলার অ্যাবসেস হয়ে যায়। এরপরে আরেকটি এক্সরে দেখেন, এই এক্সরেটা একটু খেয়াল করেন। এই এক্সরেটাতে একটা স্পাইনের এক্সরে, কোন স্পাইন সেটা হয়তো বা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিন্তু এই স্পাইনের এক্সরেটাতে খেয়াল করেন এই যে ভার্টিব্রাল বডিগুলো, এই যে একটা ভার্টিব্রাল বডি, এটা একটা ভার্টিব্রাল বডি, এটা একটা এই যে একটা ভার্টিব্রাল বডি, এই যে একটা ভার্টিব্রাল বডি, এটা একটা ভার্টিব্রাল বডি। হঠাৎ করে একটা ভার্টিব্রাল বডি দেখেন এরকম চ্যাপটা হয়ে আছে, কলাপসড, এটাকে বলে কলাপসড ফ্র্যাকচার অফ দ্য ভার্টিব্রাল বডি। এটা এখানেও এটাকে একটু জুম করা, এটা একটা নর্মাল ভার্টিব্রাল বডি, এটা একটা নর্মাল ভার্টিব্রাল বডি, মাঝখানে এটা হচ্ছে একটা কলাপসড ভার্টিব্রাল বডি, কলাপসড, এবং এটা দেখেন অ্যান্টেরিয়রলি কলাপসড, যে কথাটা বলতে চাচ্ছিলাম, ওয়েজ শেপড, অ্যান্টেরিয়র কলাপস, পিছন দিকে মোটামুটি বডিটা ঠিক আছে। তো এই ওয়েজ শেপড একটা ফ্র্যাকচার, এটা টিউবারকুলোসিসে হয়, এটা মেটাস্টেসিসেও হয়, এটা অস্টিওপোরোসিসে হয়, বিভিন্ন দিকে হয়, বা টিউবারকুলোসিসে হয়। কিন্তু এই স্পাইনটাকে আমরা এই ফিচারটা যদিও মনে হচ্ছে যেন টিউবারকুলোসিসের ফ্র্যাকচার, কারণ সামনের দিকে হয়েছে, বাট খেয়াল করে দেখেন ইন্টারভার্টিব্রাল যে ডিস্ক স্পেস সেখানে কোনো ইনফ্লামেশন নাই, সেখানে কোনো জয়েন্ট স্পেস নেরোয়িং নাই,
কোনো প্যারা ভার্টিব্রাল শ্যাডো নাই। কাজেই এই এক্সরেটাকে আমরা প্রভিশনালি আমরা টিউবারকুলোসিসের এক্সরে বলতে পারবো না। প্রভিশনালি আমরা কিন্তু এই মানে কনফার্ম না, বাট প্রভিশনাল ডায়াগনোসিসটা এটা টিউবারকুলোসিস না হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আপনাকে এটা এখানে দেখেন উপরে আমি লিখেছি পোর্টস ভার্সাস আদার্স। এটা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা আপনাকে জিজ্ঞেস করবে, যদি ভাইবা থাকে কোনো পরীক্ষায় পোস্ট গ্রাজুয়েশনে, তাহলে এই ভাইবাতে আপনাকে জিজ্ঞেস করবে যে যদি এক্সরে থাকে, বিশেষ করে এমসিপিএসে থাকে বা এমডি সেকেন্ড পার্ট পুরাতন কারিকুলামের এখনও যারা ভাইবা ফেস করেন তাদের এটা দেয় যে এটা এই যে একটা কলাপস ভার্টিব্রাল বডি ফ্র্যাকচার, এটা টিউবারকুলোসিস নাকি এটা অন্য কিছু, এটা কিভাবে ডিফারেন্সিয়েট করবেন। তো টিউবারকুলোসিসের জন্য জয়েন্ট স্পেস ন্যারোয়িংটা খুব ইম্পর্টেন্ট, প্যারাভার্টিব্রাল শ্যাডো থাকাটা খুব ইম্পর্টেন্ট, আর সামনের দিকে মানে এন্টেরিয়র ওয়াইজিং থাকাটা ইম্পর্টেন্ট। তো এটাতে শুধুমাত্র এন্টেরিয়র ওয়াইজিং আছে, বাট আদার ফিচার অফ টিউবারকুলোসিস নাই দেখে এটাকে মোস্ট লাইকলি টিউবারকুলোসিস বলা যাবে না। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট আমরা লাম্বার স্পাইন। তাহলে লাম্বার স্পাইনের এক্সরে আমরা কখন করব, ইন্ডিকেশনস কি? লাম্বার স্পাইনের এক্সরে করব আমরা যদি পেইন মানে লোয়ার লিম্ব, সব কিছু হচ্ছে লোয়ার লিম্ব, পেইন, টিংলিং, নামনেস অফ দ্য লোয়ার ব্যাক থেকে শুরু করে তারপরে থাই অ্যান্ড হচ্ছে লেগস। আর প্যারাপেরিসিস বা প্যারাপ্লেজিয়া এটা যদি থাকে মানে ফ্ল্যাসিড টাইপ অফ প্যারাপেরিসিস বা প্যারাপ্লেজিয়া, কারণ লাম্বার স্পাইনের ওইখানে আর কোনো স্পাইনাল কর্ড নাই। স্পাইনাল কর্ড না থাকার কারণে আমাদের ওই জায়গার লেশনে কখনো স্পাস্টিক হবে না, যেন ফ্ল্যাসিড প্যারাপেরিসিস প্যারাপ্লেজিয়া। যদি স্পাইনাল কর্ড অরিজিন আপনার মনে হয়, যদি স্পাইনের অরিজিন মনে হয়, কারণ সব ধরনের ফ্ল্যাসিড উইকনেসে তো আমরা ইমেজিং করবো না। যেমন মোস্ট কমন ফ্ল্যাসিড উইকনেস আমাদের গুইলেনবারি সিনড্রোম, তাই না, জিবিএস, তারপরে হাইপোক্যালেমিক প্যারালাইসিস, পিরিয়ডিক প্যারালাইসিস। তাহলে এইগুলোতে তো আর স্পাইনের ইমেজিং করার কোনো তেমন রোল নেই। তাহলে আমরা এই স্পাইনের ইমেজিংটা আমরা করব যদি স্পাইনের কোনো সিমটম থাকে, আমরা সাসপেক্ট করি, তাহলে আমরা স্পাইনের ইমেজিং করব লাম্বার রিজিয়নে, এই ফ্ল্যাসিড প্যারাপেরিসিসে। তারপর লাম্বার রিজিয়নে যদি কোনো ট্রমা হয়, তারপরে সাসপেক্টেড সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, মোস্ট ইম্পর্টেন্ট। সেরোনেগেটিভ আর্থ্রাইটিসের ইমেজিংয়ের জন্য মানে লাম্বোসেক্ট্রাল স্পাইনের ইমেজিং করতে হয়। লাম্বার স্পাইনেও কিছু চেঞ্জ আসে এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেক্রোয়ালিক জয়েন্টে চেঞ্জ আসে। আর আরেকটা হচ্ছে সাসপেক্টেড মেটাস্টেসিস, মাল্টিপল মায়োলোমা, এগুলো তো কমনলি থাকেই। এবং লাম্বার স্পাইনে মজার বিষয় হচ্ছে এখানে অস্টিওস্ক্লেরোটিক মেটাস্টেসিসও থাকতে পারে। মেটাস্টেসিস আমরা জানি সাধারণত অস্টিওপোরোটিক হয়, মানে ব্ল্যাক হয়, অস্টিওলাইটিক হয়। তাহলে অস্টিওলাইটিক হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার অস্টিওস্ক্লেরোটিক মেটাস্টেসিস হয়, যেমন প্রোস্টেট ক্যান্সারে অস্টিওস্ক্লেরোটিক হয়, আরও কিছু কিছু ক্যান্সারে হতে পারে অস্টিওস্ক্লেরোটিক। তো কমনলি হয় প্রোস্টেট। তো এই জন্য এটা, এবং মোস্ট কমনলি মেটাস্টেসিস টু দ্য লাম্বার রিজিয়ন। তাহলে এই লাম্বার রিজিয়নে অস্টিওস্ক্লেরোটিক মেটাস্টেসিসে হয়, অস্টিওলাইটিক মেটাস্টেসিসে হয়। তাহলে এই ধরনের মেটাস্টেসিস দেখার জন্য আমরা করতে পারি। মাল্টিপল মায়োলোমার ফিচার দেখার জন্য আমরা করতে পারি। মাল্টিপল মায়োলোমার জন্য আসলে সকল বোনেই আমরা দেখতে পারি, যেমন আপনার ফ্ল্যাট বোনগুলো তো আমরা বলি কমনলি, যেমন স্কালের এক্সরেতে করি, তারপরে রিবসের এক্সরেতে করি, হিপ বোনের এক্সরেতে করি, এবং ভার্টিব্রাল বডিতেও ওই চেঞ্জগুলো থাকতে পারে, রিবসে থাকতে পারে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে ইন্ডিকেশনস ফর দ্য ইমেজিং অফ দ্য লাম্বার স্পাইন। এখন এটা দেখেন, এটা একটা লাম্বার স্পাইনের নর্মাল ইমেজিং। নর্মালটা যদি আমরা জানি, তাহলে অ্যাবনর্মালটা খুব সহজেই জানতে পারবো। নর্মাল ইমেজিং অফ এ লাম্বার স্পাইন। নর্মাল ইমেজিংয়ে আপনি দেখেন এখানে একটা লাম্বার লর্ডোসিস বলে একটা টার্ম আছে। লাম্বার লর্ডোসিস মানে ব্যাকওয়ার্ড বেন্ডিং অফ দ্য লাম্বার রিজিয়ন। এটা একটু খেয়াল করেন। লাম্বার লর্ডোসিস মানে আমরা এই প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কার্ভেচার্স ইন দ্য ভার্টিব্রাল কলাম আমরা সবাই জানি। যেমন আমাদের এখানে সার্ভাইকাল রিজিয়নে একটা লর্ডোটিক কার্ভেচার থাকে ন্যাচারালি, মানে ব্যাকওয়ার্ড বেন্ডিং। তারপরে থোরাসিক রিজিয়নে একটা ফরওয়ার্ড বেন্ডিং থাকে, হ্যাঁ। তারপরে লাম্বার রিজিয়নে আবার একটা ব্যাকওয়ার্ড বেন্ডিং থাকে, আবার সেক্টরাল রিজিয়নে আবার একটা ফরওয়ার্ড বেন্ডিং থাকে। তাহলে আমাদের ব্যাকওয়ার্ড বেন্ডিংকে আমরা লর্ডোসিস বলি। তাহলে নর্মাল লাম্বার স্পাইনে একটা লাম্বার লর্ডোসিস থাকবে। এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, যে কার্ভেচারটা ব্যাকওয়ার্ড কার্ভেচার একটা থাকবে। তো সেই কার্ভেচারটা যদি না থাকে তাহলে সেটা প্যাথোলজিক্যাল, মানে লস অফ লাম্বার লর্ডোসিস। এই টার্মটা দেখবেন অনেক সময় এক্সরে রিপোর্টে থাকে। তো এই লাম্বার লর্ডোসিস লস হওয়ার কিছু কারণ আছে। তো এই লাম্বার লর্ডোসিস যদি লস হয় সেটা একটা প্যাথোলজি, এটা খেয়াল রাখতে হবে। তাহলে নর্মালি একটা লাম্বার লর্ডোসিস থাকে, এটা খেয়াল করতে হবে। তারপরে লাম্বার বডি, এই লাম্বার ভার্টিব্রাল বডিজ, এই বডিগুলোর মাঝখানে একদম নির্দিষ্ট গ্যাপে সুন্দর একদম ইকুয়াল গ্যাপে
গ্যাপ থাকবে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক স্পেসেস এরকম থাকবে। ভার্টিব্রাল বডিগুলোর যে ডেন্সিটি ইউজুয়ালি হোমোজেনাস, টোটাল ভার্টিব্রাল বডির ডেন্সিটিটা হোমোজেনাস থাকবে। এটা একটা ল্যাটারাল ভিউ, আর এটা হচ্ছে একটা অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ। এবং এই যেখানে আমরা কাউন্ট করব কীভাবে, লাম্বার ভার্টিব্রাল বডিগুলো নিচে থেকে কাউন্ট করাই সহজ, যদি নিচে থাকে ভিউটা। যেমন এটা হচ্ছে স্যাক্রাম, তাহলে স্যাক্রামের উপরেরটা হচ্ছে নাম্বার 5, তারপর হচ্ছে নাম্বার 4, তারপর নাম্বার 3, তারপর নাম্বার 2, তারপর নাম্বার 1, তারপর হচ্ছে ডরসাল থোরাসিক 12। অথবা উপর থেকে কাউন্ট করতে পারি, একদম থোরাসিক 12 পর্যন্ত আমাদের রিব থাকে। এই যে রিব এসে অ্যাটাচড হবে ভার্টিব্রাল বডির সাথে। তাহলে এটা হচ্ছে আমাদের থোরাসিক 12। যেখানে রিব আর নাই তার নিচ থেকে হচ্ছে নাম্বার 1। এভাবে আমরা কাউন্ট করতে পারি, নাম্বার 1 2 3 4 5। তাহলে নিচে থেকেও কাউন্ট করতে পারি, উপর থেকেও কাউন্ট, নিচে থেকে কাউন্ট করাটাই সহজ। তো এটা হচ্ছে আমরা কোন ভার্টিব্রাল বডিতে লেশনটা হয়েছে সেটাকে স্পেসিফাই করার জন্য আমরা এইভাবে কাউন্ট করব, নাম্বার 1 2 3 4 and 5। আর এটা হচ্ছে এপি ভিউ। এবং এপি ভিউয়ে দেখেন এখানে শুধুমাত্র লাম্বার স্পাইন না, এখানে পার্ট অফ দ্য ডরসাল স্পাইন চলে এসেছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এরকমই থাকে এক্সরেগুলো, পার্ট অফ দ্য ডরসাল স্পাইন চলে এসেছে। কীভাবে বুঝলাম, যে আমরা এখানে হচ্ছে রিবসের শেডো আছে, তো ডরসাল স্পাইন। আবার নিচে পার্ট অফ দ্য সেক্টরাল স্পাইনও চলে এসেছে, দেখেন সেক্ট্রোইলিয়াক জয়েন্টগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো সেক্ট্রোইলিয়াক জয়েন্টে আবার ইম্পর্টেন্ট, একসাথেই বলে নিই, এরপরে আরও এক্সরে আছে। তো সেক্ট্রোইলিয়াক জয়েন্টটা কিন্তু ক্লিয়ার থাকবে, একটা গ্যাপ আমাদের স্যাক্রামের সাথে আইলিয়ামের একটা ক্লিন কাট একটা গ্যাপ থাকবে। এই গ্যাপটাই হচ্ছে আমাদের সেক্ট্রোইলিয়াক জয়েন্ট। আচ্ছা, তাহলে সেক্ট্রোইলিয়াক জয়েন্টে একটা গ্যাপ থাকবে, মানে বিটুইন দ্য স্যাক্রাম এন্ড আইলিয়াম সুন্দর একটা গ্যাপ থাকবে। এটাকে আমরা বলবো সেক্ট্রোইলিয়াক জয়েন্ট। যদি কোনো কারণে ফিউশন হয়ে যায় তাহলে এই গ্যাপটা আমরা দেখতে পাবো না। সেক্ট্রোইলিয়াক জয়েন্টের ফিউশন বলবো অল ফর্মস অফ সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। আমরা যে বলি অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, তারপরে বলি যে আমরা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস, এই যে এইগুলো হচ্ছে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। এগুলোতে আমাদের বা এখন বলে আরেকটা বলে এক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি। যাই হোক, সেরোনেগেটিভ আর্থ্রাইটিসে আমাদের কমনলি সেক্রোয়াইলাইটিস থাকতে পারে। আপনারা সবাই জানেন যে হোয়াট আর দ্য কমন ফিচার্স অফ দ্য সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, সেখানে একটা পয়েন্ট আছে যে সেক্রোয়াইলাইটিস। তাহলে এই সেক্রোয়াইলাইটিস যখন হবে তখন সেক্রোয়াইলিক জয়েন্ট ফিউশন হবে, তখন আমাদের যে নর্মাল গ্যাপ বিটুইন দ্য স্যাক্রাম এন্ড আইলিয়াম সেই গ্যাপটা আমাদের থাকবে না, সেটা মানে রেডিও অপেক হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা নর্মাল, তাহলে লাম্বার স্পাইনের একটা এক্সরে দেখলাম। এখন আমরা আসি অ্যাবনর্মালিটিতে। এই এক্সরেটা খুবই ইম্পর্টেন্ট। এটাতে আমরা তাহলে ওই পয়েন্ট, এটা দেখেন এন্টেরো পোস্টেরিয়র ভিউ এবং এটা হচ্ছে ল্যাটারাল ভিউ। এই ল্যাটারাল ভিউতে খেয়াল করে দেখেন লাম্বার লর্ডোসিস আর নাই তেমন, একদম স্ট্রেইট, এই যে স্ট্রেইট হয়ে আছে, এটাকে বলতেছি আমরা যে লস অফ লাম্বার লর্ডোসিস। এবং ভার্টিব্রাল বডির যে নর্মাল শেপ, এই শেপও কিন্তু এখানে নাই। এখানে দেখেন একটা ভার্টিব্রাল বডি স্কোয়ার শেপ হয়ে গিয়েছে, এটাকে বলা হয় স্কোয়ারিং অফ দ্য ভার্টিব্রাল বডিস। আর একই এক্সরের এপি ভিউতে আপনি দেখেন এই ভার্টিব্রাল বডির যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, তারপরে এখানে যে একটা স্পেস থাকার কথা ছিল বিটুইন দ্য ভার্টিব্রাল বডিজ, এখানে কি যেন একটা বনি গ্রোথ হয়ে একদম একটার সাথে একটা ভার্টিব্রাল বডি লেগে গিয়েছে, বনি গ্রোথ সাইড থেকে, এই যে দেখেন বনি গ্রোথ। এগুলোকে আমরা বলি সিনডেসমোফাইট। আমি এক্সরেটা দেখাইনি, তারপরে আমি ডিসকাস করে দিচ্ছি। তাহলে সিনডেসমোফাইটস হচ্ছে বনি স্পার্স, যেগুলো একটা ভার্টিব্রাল বডির সাথে আরেকটা ভার্টিব্রাল বডিকে ফিউজ করে দেয়। এগুলো হচ্ছে ব্রিজিং সিনডেসমোফাইটস, ব্রিজ করে দিচ্ছে, ব্রিজিং সিনডেসমোফাইটস। আর এখানে দেখেন আরেকটা বাড়তি লম্বা একটা শ্যাডো, ক্যালসিফাইড একটা শ্যাডো, এটাকে বলা হচ্ছে ক্যালসিফিকেশন অফ দ্য অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। আর এখানে যদি সেক্রোইলিয়াক জয়েন্ট যতটুকু দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে ফিউশন অফ দ্য সেক্রোইলিয়াক জয়েন্টস। তাহলে আমি এটার ফাইন্ডিংটা একটু আমি আমি একটু লিখে নেই। তো ফিউশন অফ সেক্রোইলিয়াক জয়েন্টস। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই ফাইন্ডিংটা আমি শো করি। অ্যানকাইলোজিং, এটাকে বলি যে আমরা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। তাহলে আমরা কি পেলাম? ব্রিজিং সিনডেসমোফাইটস। ব্রিজিং মানে হচ্ছে যে বনি স্পার্স দ্যাট কানেক্টস দ্য অ্যাডজাসেন্ট ভার্টিব্রাল বডিজ। আর যদি বনি স্পার্টগুলো হরাইজন্টাল থাকতো, যদি অ্যাডজাসেন্ট ভার্টিব্রাল বডিগুলোকে কানেক্ট না করতো, তাহলে সেগুলোকে আমরা বলি অস্টিওফাইট।
এটা অনেক সময় আপনাদেরকে জিজ্ঞেস করবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অস্টিওফাইট অ্যান্ড সিনডেসমোফাইট। তাহলে অস্টিওফাইট হচ্ছে যে বনি স্পার বা বনি প্রজেকশন হরাইজন্টাল ফ্রম দ্য মার্জিন অফ দ্য ভার্টিব্রাল বডি, এটা হচ্ছে অস্টিওফাইটস। আর সিনডেসমোফাইটস হচ্ছে বনি স্পার্স বা বনি প্রজেকশনস দ্যাট কানেক্টস দ্য অ্যাডজাসেন্ট ভার্টিব্রাল বডিজ, এগুলোকে বলা হচ্ছে ব্রিজিং সিনডেসমোফাইটস। তাহলে আমরা যে আগের এক্সরেটা দেখলাম সেখানে আমরা পেলাম ব্রিজিং সিনডেসমোফাইটস এপি ভিউতে। তারপরে আমরা পেলাম এপি ভিউতে ক্যালসিফিকেশন অফ দ্য এন্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, একটা লম্বা একটা সাদা একটা লাইন মিড লাইনে, এটা হচ্ছে ক্যালসিফিকেশন অফ দ্য এন্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। তারপরে আমরা পেলাম যে ফিউশন অফ দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্টস, বায়োলেটারাল ফিউশন পেলাম। স্যাক্রোইলিয়াক জয়েন্টে যে গ্যাপটা থাকার কথা ছিল বিটুইন দ্য স্যাক্রাম এন্ড আইলিয়াম, সেই গ্যাপটা নাই। তারপরে ল্যাটারাল ভিউতে আমরা পেলাম যে লস অফ লাম্বার লর্ডোসিসটা লস হয়েছে এবং স্কোয়ারিং অফ দ্য ভার্টিব্রাল বডিজ এরকম হয়েছে। তাহলে এই সবগুলোর কম্বিনেশনকে আমরা বলবো অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। তো এইগুলোর রিলেটেড থিওরিটিক্যাল কোয়েশ্চেন আমি আর এখন আলোচনা করব না, এটা পোস্ট গ্রাজুয়েট টপিক, যদি সুযোগ হয় পরে কখনো আলোচনা করব। তো থিওরিটিক্যাল যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি, হাউ টু ডিফারেন্সিয়েট এগুলো, তারপর এটার ম্যানেজমেন্ট কি, এগুলো আমরা পরে আলোচনা করব। এখন আসি আমরা স্পাইনের আরেকটা এক্সরেতে। দেখেন এটা একটা ল্যাটারাল ভিউ, এখানে লাম্বার স্পাইন এবং পার্ট অফ দ্য স্যাক্রাল স্পাইন চলে এসেছে। এটা একটা ল্যাটারাল ভিউ এবং এটাতে একটা খুব চমৎকারভাবে প্রথমে ভার্টিব্রাল বডিগুলো খেয়াল করেন কেমন আছে। ভার্টিব্রাল বডিগুলো দেখেন, এই যে একটা ভার্টিব্রাল বডি, হঠাৎ করে একটা ভার্টিব্রাল বডি দেখেন কলাপস হয়ে আছে, কলাপসড, মানে এটার যে হাইট এটা নর্মাল ভার্টিব্রাল বডির হাইটের চেয়ে অনেক কম। আবার আরেকটাও একটু অল্প কলাপস হয়ে আছে, আবার আরেকটা নর্মাল, এরকম কলাপস হয়ে আছে ভার্টিব্রাল বডিগুলো। আবার স্পেস দেখেন, স্পেসও অনেক বেশি মনে হয় যে এখানে বেশি স্পেস বা ইন্ট্রাভার্টিব্রাল স্পেস। তারপরে ভার্টিব্রাল বডির ডেনসিটি খেয়াল করেন, ডেনসিটিটা অনেক কম মনে হয়, যেন বেশি কালো। তাহলে ডেনসিটি, রিডাকশন অফ দ্য ডেনসিটি। তো ভার্টিব্রাল বডির ডেনসিটি কম, কিন্তু মার্জিনগুলো আবার চকচকে, খেয়াল করে দেখেন বডির ডেনসিটি খুবই কম বাট মার্জিনের ডেনসিটি হচ্ছে খুবই বেশি। তো মার্জিনের ডেনসিটি বেশিকে আমরা বলি মার্জিনাল স্ক্লেরোসিস, আর বডির ডেনসিটি কম এটাকে বলি অস্টিওপেনিয়া, জেনারেলাইজড অস্টিওপেনিয়া। আর লোকালাইজড যদি হতো তাহলে অস্টিওলাইটিক লেশন বলতাম। এটা হচ্ছে একটা জেনারেলাইজড অস্টিওপেনিয়া ভার্টিব্রাল বডিগুলোতে। তারপরে এখানে কিন্তু কার্ভেচার ঠিক আছে, কার্ভেচার কিন্তু তেমন লস হয় নাই। লাম্বার লর্ডোসিস এটা ঠিক আছে, কিন্তু এই যে এটা লাম্বার লর্ডোসিস, তাহলে এই যে এটা হচ্ছে লাম্বার লর্ডোসিস। তাহলে এখানে হচ্ছে জেনারেলাইজড একটা অস্টিওপেনিয়া আছে, মার্জিনাল স্ক্লেরোসিস আছে, তারপরে এই কিছু কলাপসড ভার্টিব্রাল বডি আছে। কোনটা আছে আমরা কাউন্ট করতে পারবো। যেমন এটাকে যদি আমরা বলি যে লাম্বার 5, এই যে এটা তো স্যাক্রাম নিচেরটা, এটাকে যদি লাম্বার 5 বলি, তাহলে লাম্বার 4টাও একটু কলাপসড আছে। দেখেন লাম্বার 4 একটু কলাপস আছে, লাম্বার 3 ভালো, লাম্বার 2 ভালো, লাম্বার 1-এ কলাপস আছে, থোরাসিক 12-এ কলাপস আছে। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা ডিসক্রাইব করি তাহলে আমরা বলবো যে দ্যাট ইজ এ X-ray of lumbar spine with part of dorsal and sacral spine showing generalized osteopenia. অস্টিওপোরোসিস বলা যাবে না কিন্তু, কারণ অস্টিওপোরোসিস আমাদের বিএমডি করে বলতে হয়। অস্টিওপোরোসিস বলতে হয় বোন মিনারেল ডেনসিটি করে, আর এক্সরে থেকে শুধুমাত্র অস্টিওপেনিয়া বলা যায়। তাহলে অস্টিওপেনিয়া, তাহলে এই এক্সরে থেকে আমরা বলছি যে জেনারেলাইজড অস্টিওপেনিয়া। তারপরে জেনারেলাইজড অস্টিওপেনিয়ার সাথে আমরা বলছি মার্জিনাল স্ক্লেরোসিস, মানে মার্জিনগুলো আবার চকচকে সাদা, এটা হচ্ছে মার্জিনাল স্ক্লেরোসিস। তারপরে ওই জয়েন্ট স্পেসগুলো, ইন্টারভার্টিব্রাল স্পেসগুলো একটু ওয়াইডেনিং হয়ে এটাকে একটা স্পেসিফিক টার্মে বলা হয় যে ফিশ মাউথ অ্যাপিয়ারেন্স। তো ফিশ মাউথ অ্যাপিয়ারেন্স হয়েছে। আর সাম ভার্টিব্রাল বডিজ আর কলাপসড, হ্যাঁ, দেয়ার আর সাম কলাপসড ফ্র্যাকচার অফ দ্য ভার্টিব্রাল বডিজ। আপনি স্পেসিফাই করে দিবেন যে ডরসাল 12, লাম্বার 1 অ্যান্ড হচ্ছে লাম্বার 4, এগুলো হচ্ছে আমাদের কলাপস। আশা করি আপনারা কাউন্ট করতে পারবেন ইজিলি। তো এইভাবে এটাকে আপনি ডিসক্রাইব করবেন, তাহলে এটা আলটিমেট ডায়াগনোসিস হবে যে এটা বোঝাই যাচ্ছে এটা একটা অস্টিওপোরোসিসের এক্সরে। তাহলে এবং অস্টিওপোরোসিস, তাহলে এই জিনিসগুলো আমাদের হবে যে অস্টিওপোরোটিক ফ্র্যাকচার অফ দ্য ভার্টিব্রাল বডিজ। তাহলে আমরা পারবো এটা। এখন অস্টিওপোরোটিক ফ্র্যাকচারস কোথায় কমনলি হয়? আমাদের কমনলি অস্টিওপোরোটিক ফ্র্যাকচারস হয়, একটা মানুষ চিন্তা করেন যে অস্টিওপোরোসিস হয় কাদের? অস্টিওপোরোসিস ইউজুয়ালি হয় ওল্ড এজের পার্সনদের। মোস্ট কমন কজ অফ অস্টিওপোরোসিস ইজ দ্য সিনাইল অস্টিওপোরোসিস, সিনাইল, both in male and female.
Senile osteoporosis is the most common cause of osteoporosis, and then second most common cause in osteoporosis. তাহলে আর some drug causes, some endocrine causes, and some systemic causes, মানে many other causes of the osteoporosis. তো যেহেতু ওল্ড এজে অস্টিওপোরোসিস কমন, তো ওল্ড এজের একটা মানুষ যখন সাডেন ফল হয়, কোথাও পড়ে যায়, তখন দেন কীভাবে পড়ে, যখন হাতের উপরে পড়ে তখন হাতে একটা ফ্র্যাকচার হয়, রেডিয়াসের লোয়ার ইন্ডে, এটাকে বলি আমরা কলিস ফ্র্যাকচার। তারপরে পড়ে যাওয়ার জন্য ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার হয়। তারপরে ভার্টেব্রাল বডিতে একটা কম্প্রেশন হয়, কম্প্রেশন হওয়ার পরে যে কোনো জায়গাতেই ফ্র্যাকচার হয়ে যেতে পারে। তো মোস্ট কমনলি লাম্বার রিজিয়নে এবং থোরাসিক রিজিয়নে হয়। তাহলে এই রিজিয়নগুলো আমাদের খেয়াল করতে হবে। আসলে আমরা এই যদি ভালোভাবে খেয়াল করি তাহলে এই অস্টিওপোরোসিস বোঝা এবং অস্টিওপোরোটিক ফ্র্যাকচার বোঝা খুবই সহজ একটা বিষয়। তাহলে আমরা আশা করি পারবো। আমরা নেক্সট আরেকটা এক্সরে দেখি। এটা ছিল তাহলে অস্টিওপোরোটিক ফ্র্যাকচার। অস্টিওপোরোসিস কেন? জেনারেলাইজড অস্টিওপেনিয়া, মার্জিনাল স্ক্লেরোসিস, তারপরে ফিশ মাউথ অ্যাপিয়ারেন্স অফ দ্য ইন্টারভার্টিব্রাল স্পেসেস, তারপরে আমরা বলছিলাম যে কলাপস ফ্র্যাকচার অফ দ্য ডরসাল 12, লাম্বার 1 এন্ড লাম্বার 4 ভার্টেব্রাল বডিজ। আচ্ছা, এটা আর একটা এক্সরে, এটাও অস্টিওপোরোটিক ফ্র্যাকচারের এক্সরে। হয়তো এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আমি যে সময় জেপিইজি ফরম্যাটে পিকচার দিব তখন আপনারা দেখে নিন। এটাও একই ধরনের এক্সরে। এটা একটা জেনারেলাইজড অস্টিওপেনিয়া উইথ হচ্ছে আবারও সেই মার্জিনাল স্ক্লেরোসিস, আর এখানে ফ্র্যাকচার আছে। যে দেখেন, এটা যদি নাম্বার 5 হয় তাহলে নাম্বার 5, 4, 3, 2, তাহলে নাম্বার 1 and 2 তে একটা কলাপস ফ্র্যাকচার আছে। নাম্বার 1 and 2 এটা একটু পরে আপনারা ছবি দেখে নিন, খুবই ইজি। আচ্ছা, তাহলে অস্টিওপোরোটিক ফ্র্যাকচারের আমাদের ফাইন্ডিংস হচ্ছে ডিফিউজ অস্টিওপেনিয়ার সাথে মার্জিনাল স্ক্লেরোসিস, খুবই ইম্পর্টেন্ট। ডিফিউজ অস্টিওপেনিয়ার সাথে মার্জিনাল স্ক্লেরোসিস, তারপরে ফিশ মাউথ অ্যাপিয়ারেন্স অফ ইন্টারভার্টিব্রাল স্পেসেস, আর কলাপসড ফ্র্যাকচার অফ ভার্টিব্রাল বডিজ। এখানে ডট 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 দেওয়া আছে। এটা যে বডিজ ইনভলভ হবে সেই বডিজকে আপনারা বলে দেবেন যে দিস বডিজ। হ্যাঁ, কলাপসড ফ্র্যাকচার অফ দ্য দিস ভার্টিব্রাল বডিজ। আচ্ছা, নেক্সট আমরা এটা একটা ফর মোর কিউরিওসিটি এই এক্সরেটা আমরা দিলাম। এটা একটু দেখে নেবেন যে এক্সরেটা হচ্ছে আসলে এখানেও ভার্টিব্রাল বডিতে কিছুটা অস্টিওফাইট আছে, ডিজেনারেটিভ চেঞ্জ অল্প, এই যে ল্যাটারাল ভিউটাতে। আর সবচেয়ে ইম্পর্টেন্টলি আমরা বডিতে যদি খেয়াল করি তাহলে দেখা যাবে কিছু এই রেডিও অপেক শ্যাডো দেখা যাচ্ছে ভার্টিব্রাল বডিতে। এগুলোকে বলা হয় অস্টিওস্ক্লেরোটিক লেশনস ইন দ্য ভার্টিব্রাল বডিজ। অস্টিওস্ক্লেরোটিক লেশন এরকম থাকতে পারে। আমরা যেমন বলেছিলাম যে আমাদের প্রোস্টেটিক কার্সিনোমা মেটাস্টেসিসে এমন হয়, তারপরে অনেক সময় ব্রেস্টের কার্সিনোমা অথবা কোলনের কিছু কার্সিনোমাতে অস্টিওস্ক্লেরোটিক লেশন হতে পারে, বাট মোস্ট কমনলি প্রোস্টেটিক কার্সিনোমা। তাহলে আর অন্যান্য সকল ধরনের মেটাস্টেসিসে সাধারণত হয় অস্টিওলাইটিক লেশন, মানে কালো থাকে লেশনগুলো। তাহলে এখানে কোনো ফ্র্যাকচার হয়নি, বাট এখানে অস্টিওস্ক্লেরোটিক ডিপোজিট আছে ভার্টিব্রাল বডিতে। এটা এমনিতেই দেখালাম, মানে ফর মোর কিউরিওসিটি। তাহলে এখানে ছিল অস্টিওস্ক্লেরোটিক লেশনস ফ্রম ডরসাল 12 টু লাম্বার 4 ভার্টিব্রাল বডিজ। আচ্ছা, তাহলে আমাদের এটা এখন আমরা নি জয়েন্ট দিয়েছি। আচ্ছা, আমরা স্যাক্রামের এক্সরেটা আসলে স্যাক্রোইলিয়াক জয়েন্টের এক্সরে আমার ছিল, কিন্তু তাড়াহুড়া করে আমি মনে হয় মিস করেছি। এটা একটু বলে নিই, আমি অলরেডি দেখিয়েছি স্যাক্রোইলিয়াক জয়েন্ট বায়োল্যাটারাল। আমরা যখন একটা পেলভিসের এক্সরে দেখি অথবা লাম্বোস্যাক্রাল স্পাইনের এপি ভিউ যখন আমার হাতে থাকে স্যাক্রাল স্পাইন সহ, তখন এই স্যাক্রোইলিয়াক জয়েন্টটা আমরা দেখতে পারি যে বিটুইন দ্য আইলিয়াম অ্যান্ড স্যাক্রাম একটা কালো একটা লাইন, এ ব্ল্যাক লাইন বিটুইন দ্য আইলিয়াম অ্যান্ড স্যাক্রাম। তো সেখানে এটাকে আমরা বলি স্যাক্রোইলিয়াক জয়েন্ট। যদি কোনো কারণে এই ব্ল্যাক লাইনটা না থাকে, ফিউজড হয়ে থাকে স্যাক্রাম অ্যান্ড আইলিয়াম, সেটাকে আমরা বলি যে ফিউশন অফ দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্টস। যদি বায়োল্যাটারাল হয় এটা ক্লাসিক্যাল ফর দ্য অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিস, এবং এটা মানে ভেরি আর্লি স্টেজে অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিসের এইটাই মেবি ওয়ান অফ দ্য ম্যানিফেস্টেশন, মানে ওয়ান অফ দ্য মানে অনলি ওয়ান ম্যানিফেস্টেশন, মানে অন্য কোনো ম্যানিফেস্টেশন ছাড়াই শুধুমাত্র বায়োল্যাটারাল ফিউশন অফ দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্ট দিয়ে স্টার্ট হতে পারে। এই জন্য নেবেন। তো তাহলে এক্সরেটা আমার নাই, এক্সরেটা ছিল আসলে প্রেজেন্টেশনে ইনক্লুড করতে আমি ভুলে গিয়েছি, এই জন্য আমি দুঃখিত। তো বায়োল্যাটারাল স্যাক্রোইলাইটিসও আপনি ইজিলি বুঝতে পারবেন, এটাও পোস্ট গ্রাজুয়েশনে থাকে পরীক্ষায়। বায়োল্যাটারাল স্যাক্রোইলাইটিস হঠাৎ করে স্যাররা দিয়ে দিবে অথবা অস্পিতে থাকবে। তো এটার আর ইউনিল্যাটারাল স্যাক্রোইলাইটিসও থাকতে পারে, বিভিন্ন সেরোনেগেটিভ আর্থ্রাইটিসগুলোতে থাকে, অন্যান্য সেরোনেগেটিভ আর্থ্রাইটিস বিশেষ করে সোরিয়াটিক আর্থ্রাইটিসে থাকে, রিয়েক্টিভ আর্থ্রাইটিসে থাকে। তো
এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিসও থাকে। তো এখন আমরা আরেকটা এক্সরে দেখাই, মোস্ট কমন আমাদের ডেইলি প্র্যাকটিসে এটা কিন্তু খুব লাগে, এই এক্সরেটা। নি জয়েন্টের পেইন, বয়স্ক মানুষ, হাঁটুতে ব্যথা, সেই ব্যথা আর কমে না, মাঝে মাঝে ফুলে, মাঝে মাঝে ভালো হয়ে যায়, অথবা পারসিস্টেন্টলি ফুলে থাকে, কিন্তু ব্যথা থাকেই। আমাদের দেখবেন প্রত্যেকের ফ্যামিলিতে, আত্মীয় স্বজনদের ভিতরে এই নি জয়েন্টের পেইনের আপনার পেশেন্ট প্রচুর, এবং বয়স বাড়ার সাথে সাথে এই নি জয়েন্টের এই পেইন শুরু হয়ে যায়। তো এটাকে আমরা বলি নি জয়েন্ট অস্টিও আর্থ্রাইটিস। তো কিভাবে আমরা বুঝবো? সেটা হচ্ছে নি জয়েন্টের যে আর্টিকুলার যে সারফেস, উপরে হচ্ছে ফিমার, নিচে হচ্ছে টিবিয়া। তো এই যে আর্টিকুলার যে জয়েন্ট স্পেস, আর্টিকুলার স্পেস বা জয়েন্ট স্পেস, এই জয়েন্ট স্পেস রিডাকশন হবে, একদম ফিউজ হয়েছে, মনে হবে যেন একটার সাথে একটা লেগে আছে। দেখেন এদিকে কতটুকু স্পেস আর এদিকে একদম স্পেস নাই। এটা হচ্ছে এপি ভিউ, আবার ল্যাটারাল ভিউ আছে। দ্য জয়েন্ট স্পেস রিডাকশন, ওই আমরা যে কমন ফিচার্স অফ দ্য অস্টিও আর্থ্রাইটিস আমাদের প্রেজেন্টেশনের শুরুতেই বলেছিলাম। তো এই কমন ফিচার্স হিসেবে মানে জয়েন্ট স্পেস ন্যারোয়িং। তারপরে ডিজেনারেটিভ অস্টিওফাইটস, এই যে দেখেন এখান থেকে একটা অস্টিওফাইট বা বনি স্পার বের হয়েছে, এখান থেকে একটা বনি স্পার বের হয়েছে ল্যাটারালি, এখান থেকে একটা বনি স্পার বের হয়েছে। এই স্পারগুলো হচ্ছে ডিজেনারেটিভ অস্টিওফাইটস। তারপরে এই দেখেন সাবকন্ড্রাল স্ক্লেরোসিস, মানে এই একদম আর্টিকুলার কার্টিলেজের কাছাকাছি হয়ে গেছে, এই যে সাদা চকচকে, এগুলোকে বলা হচ্ছে সাবকন্ড্রাল স্ক্লেরোসিস। এই যে উপরের ফিমারেও আছে, টিবিয়াতেও আছে। তাহলে জয়েন্ট স্পেস নেরোইং, ডিজেনারেটিভ অস্টিওফাইটস, সাবকন্ড্রাল স্ক্লেরোসিং। আর কিছু কিছু সময় এই সাবকন্ড্রাল সিস্ট এখানে থাকতে পারে কালো কালো। তো এইগুলো হচ্ছে আমাদের নি জয়েন্টের অস্টিও আর্থ্রাইটিসের ফিচার্স। তাহলে ফিচার্স অফ দ্য নি জয়েন্ট অস্টিও আর্থ্রাইটিস আমরা দেখলাম যে জয়েন্ট স্পেস নেরোয়িং, তারপরে এখানেও ডিজেনারেটিভ অস্টিওফাইটস বা বনি স্পার্স, আর একটা হচ্ছে আমাদের সাবকন্ড্রাল স্ক্লেরোসিস, আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাবকন্ড্রাল সিস্ট থাকতে পারে। দিজ আর দ্য ফিচার্স অফ দ্য নি জয়েন্ট অস্টিও আর্থ্রাইটিস। অন্যান্য জয়েন্টের অস্টিও আর্থ্রাইটিসও একই রকম ফাইন্ডিংস। আচ্ছা, এটা আমরা দেখাই। তাহলে জয়েন্ট স্পেস নেরোয়িং, অস্টিওফাইটস, সাবকন্ড্রাল স্ক্লেরোসিস, সাবকন্ড্রাল সিস্ট, এগুলো হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। আচ্ছা, এখন আমরা স্কালে দেখি, আমরা শেষ করে দিব এখন আলোচনা। তো স্কালের এক্সরে, এটা একটা মানে আমি ডিপ এক্সরেগুলো তো আজকে আলোচনা করব না, একটু সুপারফিশিয়াল, শুধু আমরা একটু চর্চা করার জন্য। এটা একটা ল্যাটারাল ভিউ অফ স্কাল এক্সরে, এক্সরে স্কাল ল্যাটারাল ভিউ। এক্সরে স্কাল ল্যাটারাল ভিউ, আমরা স্কালে এই যে কমন প্যাথোলজি যেগুলো আমরা সার্চ করি, মানে আমাদের এটা আন্ডার গ্রাজুয়েট টপিক, কমন প্যাথোলজি। আচ্ছা, একজন বলেছেন যে স্যার সাবকন্ড্রাল স্ক্লেরোসিসের আর মার্জিনাল স্ক্লেরোসিসের মধ্যে ডিফারেন্স কি? এটা একই, মানে প্রায়, এটা ভেরি গুড কোয়েশ্চেন। সাবকন্ড্রাল স্ক্লেরোসিস আর মার্জিনাল স্ক্লেরোসিস প্রায় একরকম, মানে মার্জিনে যদি আমাদের বনি ডিপোজিশন ক্যালসিফিকেশনটা বেশি হয়, এটাকে আমরা বলি মার্জিনাল স্ক্লেরোসিস, অথবা সাবকন্ড্রাল। মানে সাবকন্ড্রালে মার্জিনের চেয়েও বেশি এক্সটেন্ড করতে পারে একটু, বাট অ্যানাটমিক্যাল সাইডটা প্রায় সেম, মানে ডিফারেন্সিয়েট করা ভেরি মাচ ডিফিকাল্ট। এই জন্য সাবকন্ড্রাল স্ক্লেরোসিস এন্ড মার্জিনাল স্ক্লেরোসিস মোটামুটি একই রকম। থ্যাংক ইউ ফর ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা, তো স্কালের এক্সরে যদি ল্যাটারাল ভিউ থাকে, আমরা অনেক কিছু ডায়াগনোসিস করা যায়। তো এর ভিতরে এই আমাদের আন্ডার গ্রাজুয়েট বা কমন যেগুলো আমরা করি, আন্ডার গ্রাজুয়েট পরীক্ষার জন্য দুইটা, একটা হচ্ছে অস্টিওলাইটিক লেশন ইন দ্য স্কাল, এই যে এই এক্সরেটা, আর একটা এক্সরে দেখাই, এটা হচ্ছে আবার বলি যে আমরা হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়ার একটা স্কাল এক্সরে। কিন্তু ডেইলি প্র্যাকটিসের জন্য একটু মনে হয় ঝাপসা আসছে, ক্লিয়ার করার চেষ্টা করি। হ্যাঁ, ক্লিয়ার। তাহলে এই এক্সরেটাতে, যেমন এটা একটা হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়ার এক্সরে, কেন এক্সরে আমি এক্সপ্লেনেশন পরে করছি, কিন্তু হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া ডায়াগনোসিস করার জন্য এক্সরে খুব বেশি প্রয়োজনীয়তা নেই। এটা শুধুমাত্র থিওরিটিক্যাল, আমাদের এমবিবিএস স্টুডেন্টদের অস্পিতে বারবার দেওয়া হয়। হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া ডায়াগনোসিসের জন্য আমাদের যেটা লাগে, স্ট্রং ক্লিনিক্যাল সাসপিশন। যেমন ক্লিনিক্যালি একটা পেশেন্ট অ্যানিমিক, পেশেন্টের স্প্লিনোমেগালি, প্রথমে তো মাইল্ড টু মডারেট থাকে, এরপরে একটা হিউজ স্প্লিনোমেগালি হয়েছে, তারপরে তার হিমোলাইটিক চেঞ্জেস ইন দ্য বোনস, যেমন হিমোলাইটিক ফেসিস বলি আমরা, হিমোলাইটিক ফেস, ফ্রন্টাল বসিং, তারপরে জাইগোমেটিক প্রমিনেন্স, তারপরে ডিপ্রেসড নেজাল ব্রিজ, এরকম যে আমাদের হিমোলাইটিক। আচ্ছা, একজন বলেছেন নিবিড়
স্যার নি জয়েন্ট ল্যাটারাল ভিউতে কোনো ফাইন্ডিংস নাই, হ্যাঁ একই রকম ফাইন্ডিংস, ল্যাটারাল ভিউতেও একই ফাইন্ডিংস, আমি ছবি দেবো দেখে নেবেন, একই ফাইন্ডিংস, সেখানেও জয়েন্ট স্পেস ন্যারোয়িং, সেখানেও অস্টিওফাইটস এবং সেখানেও মার্জিনাল স্ক্লেরোসিস বা সাবকন্ডার স্ক্লেরোসিস, একই রকম ফাইন্ডিংস ল্যাটারাল ভিউতেও এবং এন্টেরোপোস্টেরিয়র ভিউতে। মানে কিছু কিছু যদি আপনি এন্টেরোপোস্টেরিয়র ভিউতে ফাইন্ডিং পেয়ে যান ভালো, আর অনেক সময় পাওয়া যায় না, বোঝা যায় না, তখন ল্যাটারাল ভিউতে ফাইন্ডিং ভালোভাবে পাওয়া এবং এক্সট্রা অতিরিক্ত আরও কোনো কিছু আছে কিনা সেগুলো দেখার জন্য ল্যাটারাল ভিউটা পাশাপাশি মিলিয়ে নেওয়া ভালো। তো যেটা বলছিলাম যে একটা হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া ডায়াগনোসিস করার জন্য স্কালের এক্সরে নট সো ম্যান্ডেটরি, এটা খুব বেশি থিওরিটিক্যাল কিন্তু খুবই ইম্পর্টেন্টলি প্রতিবার পরীক্ষায় দেওয়া হয়। তো কেন ইম্পর্টেন্ট না, কারণ স্ট্রং ক্লিনিক্যাল সাসপিশন অ্যানিমিয়া আছে, হ্যাপাটোস্প্লিনোমেগালি অথবা হিউজ একটা স্প্লিনোমেগালি আছে, সাথে তার হয়তো আস্তে আস্তে চেঞ্জ হয়ে গিয়েছে তার ইয়েতে, মানে স্কালের চেঞ্জ যখন আসবে তখন তো ক্লিনিক্যালি বোঝা যাবে যে একটা হিমোলাইটিক ফেসিস। তো এরপরে তার ইনভেস্টিগেশন মূলত আমাদের পিবিএফ এবং হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, ওইটা করেই কিন্তু আমরা হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া ডায়াগনোসিস করব, কিন্তু নট বাই দ্য স্কাল এক্সরে। স্কাল এক্সরেতে যখন আমরা চেঞ্জ আশা করব তখন অলরেডি ক্লিনিক্যালি বুঝতে পারবো যে তার স্কেলিটাল চেঞ্জ হয়েছে। এই জন্য হিমোলাইটিক অ্যানিমিয়াটা আমরা এমনি শো করব, খুব বেশি প্রয়োজন হয় না কারো করানো, মানে প্র্যাকটিক্যালি যখন আপনি পেশেন্ট ডিল করবেন তখন আর তার স্কালের এক্সরেটা করার খুব বেশি প্রয়োজন হয় না। বাট osteolytic lesion in the skull is very very important. osteolytic lesion যখন আপনি মাল্টিপল মায়োলোমা ডায়াগনোসিস করতে চাইবেন তখন আপনারা জানেন যে এটা ক্লিনিক্যাল ট্রায়াড আছে বা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া আছে ফর দ্য ডায়াগনোসিস অফ মাল্টিপল মায়োলোমা। যেমন মানে 2 of the 3 মাস্ট টু বি প্রেজেন্ট, মানে 2 of the 3, কোন কোন 2 of the 3, যেমন osteolytic lesion। এখন osteolytic lesion in bone, any part of the bone, মানে আপনার সেটা স্কালে হতে পারে, সেটা ভার্টেব্রাল বডিতে হতে পারে, সেটা রিবসে হতে পারে, সেটা আইলিয়ামে হতে পারে, এনি পার্ট অফ দ্য আপনার হচ্ছে অস্টিওলাইটিক লেশন যদি আপনি পান, তো সবচেয়ে সহজ হচ্ছে স্কালের অস্টিওলাইটিক লেশন পাওয়া মাল্টিপল মায়োলোমাতে। এই জন্য আমরা এক্সরে, তাহলে এক্সরেতে অস্টিওলাইটিক লেশন আমাদের পেতে হবে, এটা হচ্ছে 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাদের বোন মেরো এক্সামিনেশন করলে ইনক্রিজড নাম্বার অফ প্লাজমা সেলস, তো সেই প্লাজমা সেলস একবার বলা ছিল 30%-এর বেশি, তো এখন এটা আবার চেঞ্জ হয়ে এখন বলা হচ্ছে যে 10%-এর বেশি যদি প্লাজমা সেল থাকে বোন মেরোতে তাহলে সেটা আমাদের মাল্টিপল মায়োলোমার জন্য ডায়াগনস্টিক। আরেকটা হচ্ছে যে আমাদের প্রেজেন্স অফ প্যারাপ্রোটিন আইদার ইন দ্য ব্লাড অর ইন দ্য ইউরিন। আপনারা অনেক সময় বলে ফেলেন যে শুধু কি বলে এটাকে বেঞ্চ জোন্স প্রোটিন ইউরিয়া, তো বেঞ্চ জোন্স প্রোটিন মানে হচ্ছে ওয়ান ফর্ম অফ প্যারাপ্রোটিন। তো আমি যদি প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরেসিস করি অথবা ইউরিনারি প্রোটিন ইলেকট্রোফোরেসিস করি, বেঞ্চ জোন্স পেতে হবে এমন কোনো কথা নেই। তো অন্য যে কোনো প্যারাপ্রোটিন, আপনারা জানেন বিভিন্ন ধরনের প্যারাপ্রোটিন আমরা মাল্টিপল মায়োলোমাতে পাই, তাহলে এই প্রেজেন্স অফ প্যারাপ্রোটিন আইদার ইন দ্য ব্লাড অর ইন দ্য ইউরিন, এটা যদি আমরা পাই এটা হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া। এই 3টা ক্রাইটেরিয়ার ভিতরে মানে অস্টিওলাইটিক লেশন ইন দ্য বোন, তারপরে হচ্ছে ইনক্রিজড প্লাজমা সেল ইন দ্য বোন মেরো অ্যান্ড হচ্ছে প্রেজেন্স অফ প্যারাপ্রোটিন আইদার ইন দ্য ব্লাড অর ইউরিন, এই 3টার যে কোনো 2টা যদি আমরা পাই তাহলে সেটাকে আমরা বলবো যে ডায়াগনস্টিক ফর দ্য মাল্টিপল মায়োলোমা। এই জন্য আমাদের স্কাল এক্সরে ভেরি ইম্পর্টেন্ট সাসপেক্টেড মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে। আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছেন, কোয়েশ্চেনটা একটু দেখে নিই, ভেরি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। স্যার সেপটিক আর্থ্রাইটিসে নি জয়েন্টে এক্সরে করার কোনো ভ্যালু আছে কি? যদি নি জয়েন্ট এক্সরে করা হয় সেপটিক আর্থ্রাইটিসের কোনো ক্লু কি পাওয়া যায়? ইয়েস, এটা খুবই খারাপ জিনিস। এখন কতবার যে কলটা আসে আল্লাহ পাক ভালো জানেন, তো ইন্টারাপ্ট হয় কল আসলে। তো যেটা বলছিলাম যে সেপটিক আর্থ্রাইটিস এটাও কিন্তু ক্লিনিক্যালি বুঝতে হবে, আমাকে এতটা শার্প হতে হবে যে এটা ক্লিনিক্যালি সেপটিক আর্থ্রাইটিস, অবশ্যই সেপটিক আর্থ্রাইটিস। যেমন আমি বলে দিই, ইন্সপেকশনে একটা হট রেড, হ্যাঁ ইন্সপেকশনে একটা রেড একটা সোয়েলিং অ্যারাউন্ড দ্য নি জয়েন্ট অথবা অন্য যে কোনো জয়েন্টে হতে পারে, একদম হট, মানে কি বলে রেড ইয়া। তারপর টেম্পারেচার থাকবে হট মানে টেম্পারেচার থাকবে বেশি, হ্যাঁ জয়েন্টটা থাকবে হট। তারপরে টেন্ডারনেস থাকবে, মানে সিভিয়ার গ্রেড অফ টেন্ডারনেস। আমরা জানি দেয়ার আর 4 গ্রেডস অফ টেন্ডারনেস, গ্রেড 1, 2, 3, 4। সেপটিক আর্থ্রাইটিসে সাধারণত গ্রেড 4 টেন্ডারনেস থাকে, মানে পেশেন্ট আপনাকে হাত দিতে দিবে না। আপনি যদি বলেন যে বাবা আপনার বাবা ভাই যাই বলেন আপনার এই এখানে একটু পরীক্ষা করে দেখবো, সে আপনাকে অ্যালাউ করবে না যে না না আমি এখানে হাত দিতে দিব না, মানে এরকম লেভেলের একটা টেন্ডারনেস থাকবে। তাহলে ক্লিনিক্যালি যখন এই ধরনের ফাইন্ডিংটা আপনি পাবেন যে একটা অ্যাকিউট অনসেট একটা রেড হয়ে আছে, ওয়ার্ম হয়ে আছে,
ভেরি হাই গ্রেড অফ টেন্ডারনেস, এবং এই টেন্ডারনেসের জন্য অ্যাক্টিভ এবং প্যাসিভ কোনো ধরনের মুভমেন্টই পসিবল না ওই জয়েন্টটা, তাহলে এটাকে ক্লিনিক্যালি আমরা ধরে নেব সেপটিক আর্থ্রাইটিস। তখন তার ইনভেস্টিগেশন যেটা আমরা করব, এটা রাজু খুব ভালো কোয়েশ্চেন করেছেন, রিজু। তাহলে এই ক্লিনিক্যালি যখন আমরা এইভাবে, এবং পেশেন্টের ফিভার থাকবে, পেশেন্টের টক্সিক থাকবে পেশেন্ট, তাহলে এই ধরনের ক্লিনিক্যাল সাসপিশনে আমরা বলবো যে এটা একটা সেপটিক আর্থ্রাইটিস। তখন তাকে ইনভেস্টিগেশন করব, কমপ্লিট ব্লাড কাউন্ট, এবং হচ্ছে এই যে জয়েন্ট ফ্লুইড তাকে অ্যাসপিরেট করব। জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেট করে যদি পাসের মতো আসে, ক্লাউডি, ক্লিনিক্যালি বুঝে ফেলবো সেপটিক আর্থ্রাইটিস। তারপরে সেটাকে আবার আমরা এই ফ্লুইডটাকে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করলে তখন আমরা সেপটিক আর্থ্রাইটিসের ফেভারে পেয়ে যাব। মানে তখন কিন্তু এই এক্সরেটা খুব বেশি ইম্পর্টেন্ট না এই সেপটিক আর্থ্রাইটিসের জন্য। এখন এরপরের কোয়েশ্চেন হচ্ছে আপনার, যে এক্সরে যদি করি তাহলে কি কিছু পেতে পারি না? অবশ্যই পেতে পারি। যখন সেপটিক আর্থ্রাইটিসটা হবে তখন যেহেতু জয়েন্টে ফ্লুইড বেশি, তো এই ফ্লুইডের জন্য ইনিশিয়ালি আমরা জয়েন্ট স্পেসের ওয়াইডেনিং পাবো, ওয়াইডেনিং অফ দ্য জয়েন্ট স্পেস, আর কিছুই পাবো না সেপটিক আর্থ্রাইটিসে। শুরুতে হচ্ছে ওয়াইডেনিং অফ দ্য জয়েন্ট স্পেস, কিন্তু যতই দিন যাবে এটা যদি হিল হইতে দেরি হয়, ক্রনিক হয়, তখন আমাদের এই সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জগুলো আমাদের এই জয়েন্টের ভিতরে চলে আসবে। তখন আস্তে আস্তে জয়েন্ট স্পেস ন্যারো হয়ে যেতে পারে, অস্টিওফাইট তৈরি হতে পারে, হ্যাঁ, সাবকন্ড্রাল ক্যালসিফিকেশন হতে পারে। এগুলো হচ্ছে যদি ক্রনিক হয়ে যায়, বাট অ্যাকিউট যদি ভালোভাবে সাবসাইড করে যায়, তাহলে আমাদের সেপটিক আর্থ্রাইটিস ইউজুয়ালি আমাদের কোনো রেসিডুয়াল ইফেক্ট সাধারণত জয়েন্টে আমাদের রেসিডুয়াল ফাইন্ডিং সাধারণত থাকে না। তো ভেরি গুড কোয়েশ্চেন। তো আমরা চলে যাই, তাহলে স্কালের এক্সরে আমি ইম্পর্টেন্স বলছিলাম। তাহলে স্কালের এক্সরের ইম্পর্টেন্স হচ্ছে, এরপরে আমরা বলি স্কালের এক্সরেতে অনেক সময় বলি যে পিটুইটারি টিউমারে স্কালের এক্সরেতে কিছু ফাইন্ডিং পাওয়া যায়, এবং ইন্টারেস্টিংলি এটা কিন্তু আমাদের পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার অস্পিতে থাকে। একটা মনে হবে যে একদম নর্মাল একটা স্কালের এক্সরে, কিছুই নাই, তারপরে হঠাৎ করে আপনি তাকিয়ে দেখবেন যে পিটুইটারি যে ফসাটা থাকে সেই ফসাটা অনেক এনলার্জড। তখন আমরা ধরে নিই যে এটা একটা পিটুইটারি টিউমার হতে পারে। কিন্তু আপনি খেয়াল করেন, একটা মানুষকে পিটুইটারি টিউমার ডায়াগনোসিসের জন্য কি আমি এক্সরে করবো কখনো? আসলে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল না। কারণ পিটুইটারি টিউমারের যদি কোনো ক্লিনিক্যাল ফিচার থাকে, স্পেশালি টিউমার, ইন্ট্রাক্রেনিয়াল টিউমারের যে ক্লিনিক্যাল ফিচার, পেশেন্টের হেডেক, মর্নিং ভমিটিং, তারপরে ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, এবং এটা যে একটা ম্যাক্রোএডিনোমা বা মাইক্রোএডিনোমা যাই হোক, বিশেষ করে ম্যাক্রো, তাহলে তার কিছু হরমোনাল চেঞ্জ, হ্যাঁ, কারো অ্যাক্রোমেগালির মতো ফিচার থাকতে পারে, তাই না, আদার হরমোনাল যে এক্সেস, সেইগুলোর ফিচার থাকতে পারে। তখন কিন্তু আমি তাকে সরাসরি এমআরআইতে যাব, নট দ্য এক্সরে স্কাল। তাহলে যদি আমি এমআরআইতে যাই, এক্সরেটার কিন্তু গুরুত্ব তেমন বেশি নাই। ঠিক যেমন হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়াতেও এক্সরে স্কালের গুরুত্ব খুব বেশি নাই। এই জন্য আমরা থিওরিটিক্যালি ওগুলো শিখবো, বাট প্র্যাকটিক্যালি আমরা পিটুইটারি টিউমার ডায়াগনোসিসের জন্য স্কাল এক্সরে করবো না, থ্যালাসেমিয়া ডায়াগনোসিসের জন্য স্কাল এক্সরে আমাদের খুব বেশি করার প্রয়োজন নেই। তবে মাল্টিপল মায়োলোমা ডায়াগনোসিসের জন্য স্কাল এক্সরে ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনারা প্র্যাকটিক্যালি যখন একটা পেশেন্টকে দেখবেন, একটা পেশেন্ট অ্যানিমিক হয়ে যাচ্ছে, বারবার রিকারেন্ট ইনফেকশন হচ্ছে ইমিউনোসাপ্রেশনের জন্য, এবং এই আপনি অন্য কোনো ধরনের কোনো ক্লু, আপনি একটা ইএসআর পেলেন অনেক বেশি, 150 ইএসআর বা 140, 120, মানে 100-এর বেশি অ্যাটলিস্ট, এরকম হাই ইএসআর পাচ্ছেন, বারবার তার নিউমোনিয়া হচ্ছে, ইউটিআই হচ্ছে, ফিভার থাকে সবসময়, পেশেন্ট অ্যানিমিক হয়ে যাচ্ছে, অন্য কোনো ক্লু পাচ্ছেন না, তখন এটা কি মাল্টিপল মায়োলোমা কিনা? তখন যে তিনটা ক্রাইটেরিয়া, যে অস্টিওলাইটিক লেশন ইন দ্য বোন, তারপরে ইনক্রিজড প্লাজমা সেল ইন দ্য বোন মেরো, তারপরে প্রেজেন্স অফ প্যারাপ্রোটিন ইন দ্য ব্লাড অর ইউরিন, তাহলে এই তিনটার দুইটাকে খুঁজে বের করার জন্য আপনি প্রথম ইনভেস্টিগেশনই আপনি করবেন, তার স্কালের একটা এক্সরে করে ফেলবেন, কারণ এটা হাতের কাছে। কারণ সবসময় ইলেকট্রোফোরেসিস কিন্তু আপনি করতে পারবেন না, সবসময় আপনি একটা ইয়েও করতে পারবেন না, বোন মেরোও করতে পারবেন না। এই জন্য আমাদের স্কালের এক্সরেটা খুবই ইম্পর্টেন্ট ইন কেস অফ মাল্টিপল মায়োলোমা। তো এক্সরেটা কেমন থাকে একটু দেখে নিই, আমাদের আলোচনা প্রায় শেষ। এটা একটা ল্যাটারাল ভিউ অফ দ্য স্কাল এক্সরে। নর্মাল ভিউটা আসলে আমি দেখাইনি, মনে ছিল না। নর্মাল ভিউতে স্কালে, এই ল্যাটারাল ভিউতে এই যে স্কালের যে আমাদের বোন, এই বোনের আমরা সবাই জানি দিজ আর দ্য ফ্ল্যাট বোনস। ফ্ল্যাট বোনসের আপনাদের আউটার টেবল থাকে, ইনার টেবল থাকে, মাঝখানে ডিপ্লয়েড স্পেস থাকে। তো এই ডিপ্লয়েড স্পেসটা এত এত ছোট যে এটা একদম ছোট ডিপ্লয়েড স্পেসটা, তো এইভাবে থাকে পুরো স্কালটা। তো একটু থিওরিটিক্যালি বলে নিই, আমি শেষ করে দিচ্ছি আর কয়েক মিনিটের ভিতরে। তো স্কাল বোনের নর্মালি এটা যেহেতু ফ্ল্যাট বোন, তাহলে দুইটা টেবল থাকে, একটা ইনার টেবল, একটা আউটার টেবল, আর মাঝখানে হচ্ছে ডিপ্লয়েড স্পেস। তো এক্সরেতে ইনার টেবল আউটার টেবলের মাঝখানে কালো হিসেবে ডিপ্লয়েড স্পেসটা পাওয়া যাবে। তাহলে সেই এটা নর্মাল স্কাল।
আর যদি থ্যালাসেমিয়া হয় তাহলে ডিপ্লয়েড স্পেসটা ওয়াইডেনিং হবে, কারণ বোন মেরোতে তখন বেশি বেশি ইরাইথ্রোপোয়েসিসের জন্য বোন মেরো হাইপারপ্লাসিয়া হবে, হাইপারপ্লাসিয়া হয়ে শুধু মাঝখানেই সে বাড়বে, এই জন্য ডিপ্লয়েড স্পেস বড় হবে, ট্রাবিকুলারগুলি স্ট্রেট হবে, আর আউটার টেবলটা থিন হয়ে যাবে তখন থ্যালাসেমিয়াতে। আর আদার ডিজিজে এই আউটার টেবল ইনার টেবল ডিপ্লয়েড স্পেসে কোনো পরিবর্তন হবে না। অন্যান্য যে ডিজিজগুলো আমাদের আছে, বিশেষ করে আমি মেটাস্টেসিস করছি, তারপরে আমি মাল্টিপল মায়োলোমা করছি, সেসব ক্ষেত্রে আমাদের শুধু স্কালের যে এই বোনগুলোতে কোনো ধরনের অস্টিওলাইটিক লেশন আছে কিনা সেটা আমরা দেখব। তো এই এক্সট্রাটা একটু খেয়াল করেন, দেয়ার আর সাম অস্টিওলাইটিক লেশনস। এই যে একটা প্লেন একটা হোমোজেনাস একটা স্কাল থাকার কথা ছিল, স্কাল বোন হোমোজেনাস ডেন্সিটির, সেখানে এখানে দেখেন যে ছোট ছোট কালো কালো, এটা একটা অস্টিওলাইটিক লেশনস পাওয়া যাচ্ছে, অস্টিওলাইটিক লেশনস। তো এই ধরনের অস্টিওলাইটিক লেশনস পেলে আমাদের মাথায় কয়েকটা ডায়াগনোসিস মানে আমরা চিন্তা করব। দেখবেন বইতে এই অস্টিওলাইটিক লেশনসের অনেক ধরনের ডিফারেন্সিয়ালস দেওয়া আছে, আসলে এত কিছুর প্রয়োজন নাই, মানে অনেক কজই হচ্ছে ভেরি ভেরি রেয়ার। তো আমাদের কমন কজ জানতে হবে। স্কালের অস্টিওলাইটিক লেশনসের কমন কজ হচ্ছে, ভেরি কমন কজ হচ্ছে একটা হচ্ছে মাল্টিপল মায়োলোমা, আর সেকেন্ড মোস্ট কমন, মানে একদম এই দুইটাতে আমাদের 99% কাভার হয়ে যাবে ক্লিনিক্যালি, সেটা হচ্ছে সেকেন্ডারি মেটাস্টেসিস। এটা একটু খেয়াল রাখবেন। স্কালে যদি কোনো ধরনের অস্টিওলাইটিক লেশন আপনি পান, মাল্টিপল অস্টিওলাইটিক লেশন, অনেক সময় সিঙ্গেল অস্টিওলাইটিক লেশনও থাকতে পারে, সিঙ্গেল মেটাস্টেসিস থাকতে পারে অনেক সময়। এই জন্য স্কালের অস্টিওলাইটিক লেশনে আপনি আইদার মাল্টিপল মায়োলোমা আর হচ্ছে সেকেন্ডারি মেটাস্টেসিস চিন্তা করবেন। থার্ড একটা ইম্পর্টেন্ট মানে হাইপারপ্যারাথাইরয়েডিজম, থিওরিটিক্যালি মানে এটা আপনি মনে রাখলেন আর কি, যে হাইপারপ্যারাথাইরয়েডিজম এটা হচ্ছে থার্ড একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আর যে ফোর্থ ফিফথ সিক্স এগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এগুলো আমরা ইনিশিয়ালি আমাদের এই স্টেজে আমরা জানবো না, জানারই আমাদের প্রয়োজন নেই। এগুলো হচ্ছে সুপার স্পেশালাইজড ভেরি ভেরি রেয়ার কন্ডিশনস, এগুলো আমরা থিওরিটিক্যালি এই জন্য আমরা এগুলো মেনশনই করবো না। তাহলে এটা একটা স্কাল এক্সরে, দ্যাট ইজ এ এক্সরে স্কাল ল্যাটারাল ভিউ শোয়িং মাল্টিপল পাঞ্চড আউট অস্টিওলাইটিক লেশনস। আমরা এই ফাইন্ডিংগুলো দিই, মাল্টিপল পাঁচটা অস্টিওলাইটিক। তাহলে ডিডি কি? মাল্টিপল মায়োলোমা, সেকেন্ডারি মেটাস্টেসিস, অ্যান্ড হচ্ছে হাইপারপ্যারাথাইরয়েডিজম। এই হাইপারপ্যারাথাইরয়েডিজম বিভিন্ন ধরনের আছে, প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি। তো এগুলোতে আমাদের এই অস্টিওলাইটিক লেশন হতে পারে। আর এটাকে আমরা বলছিলাম থিওরিটিক্যাল ফর অনলি এমবিবিএস স্টুডেন্টস, পোস্ট গ্রাজুয়েশনেও এত বেশি প্রয়োজন নাই। সেটা হচ্ছে এটাও একটা স্কালের এক্সরে, কিন্তু এখানে দেখেন এই যে ইনার টেবলের কত দূরে আউটার টেবল, একটা ইনার টেবলের কতটুকু দূরে তার আউটার টেবল, এবং আউটার টেবল আছে কি নাই বোঝাই যাচ্ছে না। তাহলে এখানে এই মাঝখানের স্পেসটা হচ্ছে ডিপ্লয়েড স্পেস, এখানে আমরা বলছি যে ওয়াইডেনিং অফ দ্য ডিপ্লয়েড স্পেস, ওয়াইডেনিং, ডিপ্লয়েড স্পেসটা ওয়াইডেনিং হয়েছে, আউটার টেবল থিন হয়ে গিয়েছে, থিন, এবং এই ডিপ্লয়েড স্পেসের ভিতরে যে ট্রাবিকুলিগুলো আছে সেগুলো স্ট্রেইট হয়ে গেছে। এটাকে আমরা বলি হেয়ার অন ইন্ড অ্যাপিয়ারেন্স। থ্যালাসেমিয়ার যে ডিপ্লয়েড স্পেসের ট্রাবিকুলিগুলো স্ট্রেইটিং হয় সেটাকে আমরা বলি হেয়ার অন ইন্ড অ্যাপিয়ারেন্স, হেয়ার অন ইন্ড অ্যাপিয়ারেন্স। তাহলে এটাকে আমরা ডিসক্রাইব করবো এভাবে যে এক্সরে স্কাল ল্যাটারাল ভিউ শোয়িং widening of the diploic space, thinning of the outer table, and straightening and coarsening of the trabeculae, giving rise to hair on end appearance. Hair on end appearance খুবই থিওরিটিক্যাল, শুধুমাত্র এমবিবিএস এর অস্পিতে ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিবারই আসে, মানে আইদার এক সেশনে না হয় আর এক সেশনে, এভাবে অল্টারনেট করে করে এই এক্সরেটা আসতে থাকে। তো এই সাথে রিলেটেড থ্যালাসেমিয়া নিয়ে কিছু কোয়েশ্চেন থাকে। তো এটা আমাদের প্র্যাকটিক্যালি এত খুব বেশি ইম্পর্টেন্ট না, এবং পোস্ট গ্রাজুয়েশনের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট না। তাহলে মোটামুটি আলোচনা আমাদের শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্ট হিয়ারিং। যদি আমাদের কোনো কোয়েশ্চেন থাকে আমরা এখন কোয়েশ্চেনগুলো করব, কোয়েশ্চেনগুলো আলোচনা করার চেষ্টা করব। আর যদি কোয়েশ্চেন না থাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত 5 থেকে 10 মিনিটের ভিতরে টোটাল প্রেজেন্টেশনটাকে সামারাইজ করার চেষ্টা করব। কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা এখন আলোচনা করি, আর না থাকলে আমি আজকে সামারাইজ করে ফেলি যে আমরা আজকে কি কি আলোচনা করলাম। খুবই সিম্পল আলোচনা করেছি, এত স্পেশালাইজড কিছু না, কারণ একটা কমন প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষের প্ল্যাটফর্মে স্পেশালাইজড আলোচনা আসলে করা যায় না। আজকে যদি ক্লাসটা আমার শুধুমাত্র এফসিপিএস পরীক্ষার অস্পির জন্য হতো তাহলে এটা অন্যরকম একটা প্রেজেন্টেশন থাকতো, এই ধরনের প্রেজেন্টেশনই থাকতো না। যদি এটা ফেজ এর অস্পির জন্য থাকতো, এমডি ফেজে, তাহলেও অন্যরকম একটা প্রেজেন্টেশন থাকতো।
আর শুধু এমবিবিএস একদম থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্টদের জন্য অন্যরকম আর একটা প্রেজেন্টেশন থাকতো। তো আমি আজকে করেছি একটা মাঝামাঝি প্রেজেন্টেশন, যেটা আমাদের এমবিবিএস ডাক্তারদের বেগিনারদের জন্য আমাদের প্রতিনিয়ত আমাদের ডেলি প্র্যাকটিসে আমাদের এটা লাগবে। তো এরকম একটা প্রেজেন্টেশন আমরা করেছি। একজন বলেছেন যে স্যার হিপ আর্থ্রোপ্যাথিতে কি ফাইন্ডিংস পাবো? হিপ আর্থ্রোপ্যাথি মানে হচ্ছে আর্থ্রোপ্যাথি, এটা হচ্ছে শিয়াম বলেছেন, শিয়াম হাসান। আর্থ্রোপ্যাথি এমন একটা টার্ম, এনি প্যাথোলজি ইন দ্য জয়েন্ট ইজ কল্ড আর্থ্রোপ্যাথি, এনি প্যাথোলজি। তাহলে কিন্তু আমি প্রশ্নটা কিন্তু এখানে আমি কোনো একটা স্পেসিফিক প্যাথোলজি নিয়ে আলোচনা করার আমার সুযোগ নাই। হিপ জয়েন্ট আর্থ্রোপ্যাথি মানে এনি প্যাথোলজি ইন দ্য হিপ জয়েন্ট, সেটা অস্টিও আর্থ্রাইটিক হতে পারে, এবং আপনারা জানেন অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দ্য হেড অফ দ্য ফিমার, সেটা হতে পারে। তারপরে সেখানে ট্রমাটিক ফ্র্যাকচার হতে পারে, সেখানে অন্য কিছু হতে পারে, ঠিক আছে। কাজেই এটা এক এক ধরনের আপনার মানে ক্লিনিক কজ অনুযায়ী এক এক ধরনের ফাইন্ডিং আপনি পাবেন। তবে যদি আপনি শুধু অস্টিও আর্থ্রাইটিস বোঝাতে চান, সেই ক্ষেত্রে ওই একই কথা আগের মতো, জয়েন্ট স্পেস ন্যারোয়িং, তারপরে সাবকন্ড্রাল স্ক্লেরোসিস, অস্টিওফাইটস, এগুলো আপনি পাবেন। আর যদি অ্যাভাসকুলার নেক্রোসিস পান, সেটা অন্য বিষয়, সেটা আমি এক্সরে আছে আমার কাছে, কিন্তু আজকে শো করি নাই। তারপরে নেক অফ দ্য ফিমার যদি ফ্র্যাকচার পান, সেটা অন্যরকম বিষয়। হিপ জয়েন্টের ডিসলোকেশন যদি পান, সেটা সব কিছু মিলে আসলে হিপ জয়েন্ট আর্থ্রোপ্যাথি। আচ্ছা, আর কিছু কিছু অনেক সময় আছে নন স্পেসিফিক আর্থ্রোপ্যাথি, সেগুলোতেও ইনফ্লামেশনের কিছু ফিচার আপনি পাবেন। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখে নিই একটু, নাহলে আমি সামারাইজ করব। আচ্ছা, থার্ড ডিএক্স কি বললেন স্যার? অস্টিওলাইটিক লেশনের, আচ্ছা, অস্টিওলাইটিক লেশনের থার্ড ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমি বলেছিলাম হাইপার প্যারাথাইরয়েডিজম। আপনারা জানেন হাইপার প্যারাথাইরয়েডিজম যদি হয়, সেটা প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক, টার্সিয়ারি হোক। যেমন সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম আমাদের কিন্তু কমন, যেমন আমাদের সিকেডির পেশেন্টের হয় সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম, এবং আপনারা জানেন আমাদের প্রচুর সিকেডির পেশেন্ট আমাদের দেশে। তো সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হয়, সিকেডিতে টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম হয়। আর কিছু কিছু ক্ষেত্রে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যদি এডেনোমা থাকে, মানে টিউমার, প্রাইমারি টিউমার ইন দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, সেটাকে তখন আমরা প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম পাই। তো হাইপার প্যারাথাইরয়েডিজমে আপনার অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি থাকে বডিতে। অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি থাকলে সব বোনেই সে বোন রিজর্পশন করতে থাকে। রিজর্পশন করলে একদম জেনারেলাইজড একটা অস্টিওলাইটিক একটা লেশন পাওয়া যায়। তো ওইখানে আবার খুব চমৎকার ফাইন্ডিং আর কি, ওইখানে হচ্ছে খুবই হোমোজেনাস ছোট ছোট, আমরা মিলিয়ারি টিভিতে যেরকম মিলিয়ারি মডেলিং সাদা সাদা পাই, ঠিক এই হাইপার প্যারাথাইরয়েডিজম বোনগুলোতে কালো কালো এরকম এই মানে এরকম লেশন থাকে আর কি। কি বলে এটাকে? পেপার সিড অ্যাপিয়ারেন্স, মানে এরকম ছোট ছোট। তো এটা হচ্ছে থার্ড ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য অস্টিওলাইটিক লেশন। তবে বড় বড় অস্টিওলাইটিক লেশন এবং নন হোমোজেনাস, মানে একটার সাইজ এক এক রকম, এগুলোতে দুইটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাথায় রাখলেই হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে মাল্টিপল মায়োলোমা, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেটাস্টেসিস। রোকন জামান, থ্যাংক ইউ। আচ্ছা, একজনে বলেছেন স্যার সিউডো গাউট নি জয়েন্ট এক্সরেতে কোনো ফাইন্ডিংস পাওয়া যাবে কিনা? মেলিগনেন্সি, লাং, থাইরয়েড, মায়োলোমা ইত্যাদি সাসপেক্ট করলে কি এক্সরে ইনভেস্টিগেশন দেওয়ার দরকার আছে কিনা? হ্যাঁ, এটা খুবই ভালো কোয়েশ্চেন করেছেন শুভ চক্রবর্তী, ভেরি নাইস কোয়েশ্চেন। এক নম্বর হচ্ছে সিউডো গাউট, গাউট ইন সিউডো গাউট। গাউটে এগুলোতে ক্রিস্টাল ডিপোজিশন হয় এক্সরেতে, জয়েন্টে। যেমন গাউটে আমরা বলি যে কোন ক্রিস্টালটা হয়, কি বলে, ইউরেট ক্রিস্টাল, মনোসোডিয়াম মনোহাইড্রেট ইউরেট, এরকম একটা ইউরিক অ্যাসিড ক্রিস্টাল আমাদের ডিপোজিট হয় এই গাউটে। আর সিউডো গাউটে হয় ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টাল ডিপোজিশন। তো এই ক্রিস্টালগুলো সাধারণত এক্সরেতে সাধারণত আসে না। তবে এই যে সিউডো গাউট সাধারণত ওল্ড এজের পার্সনদের, ফিমেলদের এগুলো বেশি হয় কমনলি। যদি কারো হয় ক্রনিক যদি থাকে, আমরা ক্রনিক কিন্তু যে কোনো আর্থ্রাইটিসে সেকেন্ডারি অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জ পাই, সেটা আমরা পেতে পারি। কিন্তু সিউডো গাউটের ক্রিস্টাল যদি আপনি ডায়াগনোসিস করতে চান, তাহলে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করে, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে, সেখানে যদি আপনি ক্রিস্টাল পান, ক্যালসিয়াম পাইরোফসফেটের ক্রিস্টাল দেখতে কেমন, ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল দেখতে কেমন, এগুলোর স্পেসিফিক ফিচার্স আছে, প্যাথোলজির স্যাররা ভালো বলতে পারবেন। তো এইগুলোতে ওইভাবে ডায়াগনোসিস করতে হবে। আর এমনিতে এক্সরেতে মনে হয় না ওরকম ক্লিয়ার কোনো কিছু আছে। আরেকটা বলেছেন যে মেলিগনেন্সি, যদি আপনি মেলিগনেন্সি বিশেষ করে লাং, থাইরয়েড, মায়োলোমা সাসপেক্ট করলে কোনো ধরনের এক্সরে দেওয়ার দরকার আছে কিনা? হ্যাঁ, এখন আমাদের যে বর্তমান যুগ আমাদের, সেই যুগে আমরা অনেক অ্যাডভান্সড হয়ে গিয়েছি।
আমাদের টোটাল বডিতে বোনগুলোতে কোনো ধরনের মেটাস্টেসিস আছে কি না এর জন্য আমরা বোন স্ক্যান করতে পারি এখন সহজেই। টোটাল বোন স্ক্যান একদম টোটাল বডিতে। আমরা এটা কিন্তু রেগুলারলি রুটিনলি আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে এটা করি। যেমন কারো ব্রেস্ট কার্সিনোমা হয়েছে, আপনি অপারেশন করে ফেলেছেন, কেমোথেরাপি পাচ্ছে। কারো ইউটেরাসে কার্সিনোমা হয়েছে, অপারেশন করে ফেলেছেন, কেমোথেরাপি হচ্ছে। জিআইটিতে কার্সিনোমা হয়েছে, যেখানে খুশি সেখানে হোক, লাঙে হয়েছে, কিন্তু আপনার মেটাস্টেসিস অলরেডি হয়েছে কিনা এটা দেখার জন্য অথবা পরবর্তীতে স্ক্রিনিং করার জন্য আপনাকে বোন স্ক্যান করলেই হয় টোটাল বডিতে। এবং বোন স্ক্যান এখন আরও উন্নত হয়েছে, প্যাট স্ক্যান চলে এসেছে, প্যাট পজিট্রন এমিশন টোমোগ্রাফি। তো এই স্ক্যান ভেরি কস্টলি এবং নট অ্যাভেলেবল ইন দ্য কান্ট্রি। তো এই জন্য এখন হোল বডি দেখার জন্য একসাথে আপনি অবশ্যই করবেন। যারই ম্যালিগনেন্সি হয়েছে তাকে টোটাল আপনি একটা বোন স্ক্যান করে নেবেন অথবা তাকে একটা প্যাট স্ক্যান করে নেবেন। কিন্তু এক্স রে করবেন কি না, এক্স রে যেহেতু একটা দুর্বল, এবং এক্স রে তো আমরা পুরো বডির একসাথে করতে, ওইগুলো ওয়ান টাইপ অফ এক্স রে। কিন্তু এই স্পেসিফিক আমরা যে কমন যে প্লেন এক্স রেগুলো করি সেইগুলো আসলে করতে হলে আপনি তো টোটাল বডি কাভার করতে পারবেন না। তাহলে যদি স্পেসিফিক কোনো রিজিওনাল কোনো সাসপিশন থাকে, একটা লাম্বার রিজনের কোনো মানে সিমটম আছে অথবা থোরাসিক রিজনের বা সার্ভিক্যাল রিজনের, তাহলে আপনি করতে পারেন। আদারওয়াইজ আপনি টোটাল বডিকে একসাথে স্ক্যানিং করে ফেলবেন। আচ্ছা, একজন বলেছেন এক্স রে পিএনএস সম্পর্কে একটু আইডিয়া দিবেন স্যার। ভেরি গুড, এটা বিগিনার্সদের জন্য আপনার অবশ্যই লাগবে পিএনএস। পিএনএসে আপনি দেখবেন যে একটা অক্সিপিটো মেন্টাল ভিউ, ওএম ভিউ বলতে একটা বলে আমাদের, যারা ইএনটিতে পড়বেন তাদের জন্য তো ডিটেলস লাগবে, রেডিওলজিস্ট যারা তাদের জন্য ডিটেলস। কিন্তু আমাদের শুধু নর্মাল যারা এগুলো নিয়ে আমরা খুব বেশি ডিল করব না, হঠাৎ হঠাৎ একটা দুটো এক্স রে আমাদের করানো লাগবে, মানে সাইনোসাইটিস সাসপেক্ট করছি, অথবা একটা এই মানে ম্যাক্সিলারি গ্রোথ সাসপেক্ট করছেন আপনি, অথবা একটা পলিপ, এগুলোতে যদি আপনি মানে বিশেষ করে সাইনোসাইটিসের ফিচার যদি আপনি দেখতে চান, তাহলে এক্স রে পিএনএসে সাইনাসগুলো কেমন দেখতে এটা একটু নেটে আপনি এক্স রে একটু দেখে নেবেন গুগল থেকে, গুগলের ইমেজ থেকে আপনি নর্মাল একটা সাইনাসের এক্স রে দেখবেন যে ম্যাক্সিলারি সাইনাসটা কেমন দেখা যায়, হ্যাঁ কালো কালো কেমন দেখা যায়, ফ্রন্টাল সাইনাসটা কেমন দেখা যায়। তাহলে এই সাইনাস দুইটা যদি আপনি দেখতে পারেন, তাহলে এর ভিতরে যদি কোনো ইনফ্লামেশন থাকে তাহলে এটা রেডিও ওপেক হয়ে যাবে। তো তখন আমরা বলি যে এটা রাইট সাইডের ম্যাক্সিলারি সাইনোসাইটিস বা বাইলেটারাল ম্যাক্সিলারি সাইনোসাইটিস, ফ্রন্টাল সাইনোসাইটিস, এরকম আমরা কমেন্ট করি আর কি, মানে সহজে শুধু সাইনাসগুলো বোঝার জন্য। আর ডিটেলস সাইনাসের এক্সরে আসলে ইএনটি যারা তাদের লাগবে আর রেডিওলজিস্টদের লাগবে। আচ্ছা স্যার, হিপ জয়েন্ট আর্থ্রোপ্যাথি আমরা বলেছি, আর্থ্রোপ্যাথি অনেক কারণ, এক এক কারণের এক এক রকম ফাইন্ডিং। আচ্ছা, হাউ ক্যান উই, রাজু বলেছেন হাউ ক্যান উই আন্ডারস্ট্যান্ড স্পাজম ইন প্যারাভার্টিব্রাল মাসল। প্যারাভার্টিব্রাল মাসল স্পাজম কি এক্সরেতে? এক্সরেতে স্পাজম এটা আমার এই মুহূর্তে আসলে জানা নাই। এক্সরেতে মাসল স্পাজমের জন্য তো আসলে আমরা এক্সরে করি না, এখন এক্সরে করলে কি ফাইন্ডিং সেটা আমার জানা নেই। আচ্ছা, মাসল স্পাজমে তো মাসল তো এক্সরেতে ইউজুয়ালি এভাবে আসে না, তো বোনগুলোই আসে, সফট টিস্যু বোঝা যায়, কিন্তু স্পাজমে কি ফাইন্ডিং আমি আসলে এই মুহূর্তে বলতে পারবো না। আচ্ছা, সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের ট্রিটমেন্ট কি? ভেরি গুড, রাকিব বলেছেন সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস, সকল ধরনের স্পন্ডাইলাইটিসের, সার্ভাইকাল হোক, লাম্বার হোক, তারপরে নি জয়েন্টের হোক, আমি বেসিক একদম 1 মিনিটে আপনাকে বলে দিচ্ছি যে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট আমার বলার কথা ছিল আগেই। সেটা হচ্ছে যে পেশেন্টকে প্রথমে ওয়েট বেয়ারিংটা আপনি কমাবেন। ইভেন পেশেন্টের নিজের ওয়েটও যদি বেশি হয় তাহলে তার ওয়েট রিডাকশন করবেন, কারণ যত বেশি ওয়েট থাকবে পেশেন্টের এবং নিজের যদি ওয়েট বিয়ার করে, তাহলে এই ওয়েট বেয়ারিং জয়েন্টগুলোতে অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জ এটা বাড়তেই থাকবে, এটাকে আর আপনি কমাতে পারবেন না। অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে এটা কিউরেবল না, কিন্তু এটা হচ্ছে শুধু প্রিভেন্টেবল একটা ডিজিজ, যেন ফার্দার প্রগ্রেশন না হয়। তাহলে আপনি ওয়েট রিডাকশন করবেন এবং ওয়েট বেয়ারিংটা কমাবেন, তাকে বলবেন যে এই ওয়েট বেয়ার আপনি করবেন না। এটা হচ্ছে 1 নম্বর প্রিন্সিপাল। 2 নম্বর প্রিন্সিপাল হচ্ছে পেইনের জন্য আপনি পেইন কিলার দিবেন, এনএসাইড দিবেন, যে এনএসাইডটা তার জন্য কন্ট্রাইন্ডিকেটেড না, এরকম যে কোনো ধরনের একটা এনএসাইড তাকে আপনি সিমটোমেটিক রিলিভার হিসেবে আপনি দিবেন, এনএসাইড দিবেন, অথবা অন্য কোনো পেইন কিলারও আপনি দিতে পারেন চাইলে যদি বেশি পেইন হয়। 3 নম্বর প্রিন্সিপাল হচ্ছে পেশেন্টের এই যে আপনার জয়েন্টের যে আপনার জয়েন্টে রেস্ট দিতে হয়, এটা টেম্পোরারি হলেও আপনার জয়েন্ট রেস্ট দিতে হয়। মুভমেন্ট যত বেশি হয় তত বেশি ড্যামেজ হয় অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জগুলোতে, যেমন জয়েন্ট রেস্ট। 4 নম্বর হচ্ছে আপনার ফিজিওথেরাপি আপনি দিবেন পেশেন্টকে, সেটা তো আসলে আমরা সবসময় দিতে পারি না, যারা ফিজিওথেরাপির সাথে ইনভলভ, ফিজিক্যাল মেডিসিন, ওনাদের কাছে এটার জন্য রেফার করবেন।
আর এইভাবে তার একটা ম্যানেজমেন্ট আপনার চলতে থাকবে। যদি কোনো ধরনের নার্ভ রুট কম্প্রেশন থাকে, যেমন ধরেন আপনার লাম্বার স্পন্ডাইলোসিস অথবা সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসে ফ্রিকোয়েন্টলি নার্ভ রুট কম্প্রেশন থাকে, তাহলে সেই নার্ভ রুট কম্প্রেশনের জন্য নিউরোপ্যাথিক আপনি নিউরোমডুলেটরস, নিউরোপ্যাথিক পেন কিলারগুলো আপনি দিতে পারেন, গাবাপেন্টিন, প্রিগাবালিন, এই জাতীয় ড্রাগগুলো, এমিট্রিপ্টাইলিন। তো এগুলো আপনারা ট্রাই করতে পারেন তাকে সিমটোমেটিক রিলিফের জন্য। আর যদি কোনো কারণে এত বেশি সিমটোমেটিক হয় নার্ভ রুট কম্প্রেশন যে কোনোভাবে আপনি করতে পারছেন না, মানে এটা ম্যানেজ করতে পারছেন না মেডিকেলি, তখন প্রয়োজনে এগুলোর সার্জিক্যাল এক্সিশন করতে হবে। আপনার অস্টিওফাইটগুলোর সার্জিক্যাল এক্সিশন লাগবে যদি আপনার মানে আনটলারেবল পেইন, তারপরে মোটর সাইন যদি থাকে, হ্যাঁ, যদি মোটর উইকনেস থাকে পেশেন্টের, এই ধরনের কন্ডিশনগুলো যদি থাকে তাহলে তাকে এটা সার্জিক্যাল এক্সিশনও করা লাগতে পারে। আর সবার শেষে ধরেন একটা জয়েন্ট একদম টোটালি ড্যামেজড, মানে এই জয়েন্টটা নিয়ে আর চলার মতো কোনো উপায় নাই, সেটা নি জয়েন্টেই হোক, হিপ জয়েন্টেই হোক, অন্য জায়গায় হোক, তাহলে সেটা টোটাল নি জয়েন্ট রিপ্লেসমেন্ট বা হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি আছে এখন আমাদের, রিকনস্ট্রাকটিভ সার্জারিগুলো অথবা রিপ্লেসমেন্ট সার্জারি, সেই সার্জারি পর্যন্ত এগুলো আমাদের দেশে কিন্তু হয় এখন। আমাদের দেশের অর্থোপেডিক্সের এই যে আমার ফ্রেন্ড ছিল এই একটু আগেই শুরুর দিকে প্রেজেন্টেশনের, এবং আমাদের স্যার আছে, এগুলো কিন্তু আমাদের হয় এখন, হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি, নি জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি, এগুলো কিন্তু কমনলি আমাদের হয়। তো এই বেসিক প্রিন্সিপালগুলো দিয়েই কিন্তু আমাদের করতে হবে। আর কিছু কিছু ড্রাগ আছে, এগুলো হচ্ছে বারবার ট্রায়াল করা হয়েছে, যেমন গ্লুকোসামিন, কন্ড্রোটিন, এগুলোর কম্বিনেশন, এইগুলোতে আসলে কতটুকু বেনিফিশিয়াল ইফেক্ট এটা কনফিউজিং, এগুলোর আদৌ কোনো বেনিফিশিয়াল ইফেক্ট আছে কিনা ঠিক নাই, এটা ওরাল হোক ইন্ট্রাআর্টিকুলার হোক। তারপরে অনেকে ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইউজ করেন। ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েডও মনে রাখবেন যে এটা একটা শুধুমাত্র সিমটম রিলিভার, এটা কোনো মানে স্থায়ী কোনো বেনিফিট দেবে না। মানে আপনার ইনফ্লামেটরি আর্থ্রাইটিসে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসে ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েডটা যতটা বেশি ইফেক্টিভ হয়, এই অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জগুলোতে ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড খুব বেশি ইফেক্টিভ আপনার হবে না। তো আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি যে আপনার এই অস্টিও আর্থ্রাইটিসের ম্যানেজমেন্ট আপনি কী দেবেন। আচ্ছা, এটা আমরা এই যে একজন বলেছেন তাপস, ভালো ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড, এগুলো হচ্ছে বললাম সিমটম রিলিভার আর কি, এগুলোর কোনো স্পেসিফিক কোনো রোল নাই। আচ্ছা, আরেকজন বলেছেন স্টেরয়েড, এই স্টেরয়েডের ব্যাপারে আমি বলে দিলাম যে যদি আপনার ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হয় সেখানে স্টেরয়েডগুলো খুব ভালো কাজ করে। তারপরেও স্টেরয়েড অ্যাভয়েড করতে বলা হয়েছে, কিন্তু সব ধরনের আর্থ্রাইটিসে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসে বলা হয়েছে যে আপনি স্টেরয়েড অ্যাভয়েড করবেন, মানে যত দিন পারেন আপনি স্টেরয়েড অ্যাভয়েডই করতে থাকবেন, মানে আপনি কখনোই স্টেরয়েড দিবেন না, এটাকে বলা হয়েছে। মানে যদি বলা হয় যে স্যার ডিএমআরডি তো দিলে 3 থেকে 4 মাস সময় লাগবে, তো পেশেন্টকে কাউন্সিলিং করবেন যে আমরা এনএসএড দিবেন আর সাথে ডিএমআরডি, বলবেন যে এটা ডিএমআরডি কাজ করতে 3 থেকে 4 মাস সময় লাগবে এবং ডিএমআরডিটা টোটালি আপনাকে কিউর করবে না, ডিজিজ প্রগ্রেশনটাকে হল্টার করবে, তাকে এডুকেট করে ফেলবেন, মানে যেন সে ডিজিজটার সাথে মানিয়ে ফেলতে পারে নিজেকে, এবং এটা সুফল সে বছরের পর বছর যখন ডিএমআরডিগুলো চলবে 1টা 2টা 3টা তখন সে পাবে। কিন্তু স্টেরয়েডটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ আমাদের দেশে স্টেরয়েডটা যতই ভালো উদ্দেশ্যে দেন, পেশেন্ট করবে কি এটা ইরেশনালি ইউজ করবে। ইরেশনালি স্টেরয়েড ইউজ করার পরে আপনি কমনলি দেখবেন যারা মেডিসিন ওয়ার্ডে কাজ করেন, আপনারা আয়াট্রোজেনিক কুশিং সিনড্রোম পান না এরকম কোনো মেডিসিন ওয়ার্ডই নেই বাংলাদেশে। আপনি একদম প্রচুর আয়াট্রোজেনিক কুশিং সিনড্রোম পাবেন, এবং যখন একটা আয়াট্রোজেনিক কুশিং হয়ে যায় তখন তাকে আবার রিভার্স করে নর্মাল লাইফে ফিরে আনতে পারার মতো ম্যানেজমেন্ট কেউ করতে পেরেছেন কিনা আমি সন্দিহান এই বাংলাদেশে। আপনারা অলরেডি আয়াট্রোজেনিক কুশিং সিনড্রোমকে তাকে আবার নর্মাল লাইফে ফিরিয়ে আনতে পারেন কিনা একটু প্র্যাকটিক্যালি একটু চেষ্টা করে দেখবেন যে আপনি কখনোই আর পারবেন না তাকে এই নর্মাল লাইফে ফিরিয়ে আনতে। এই জন্য আমাদের এইসব স্টেরয়েড কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তবে ইন্ট্রাআর্টিকুলার যেহেতু লোকাল সাইটে দেওয়া হয়, এগুলা থেকে এত আয়াট্রোজেনিক কুশিং হয় না, তো আপনি দিতে পারেন সিমটম রিলিভার হিসেবে। আচ্ছা, নার্ভ রুট কম্প্রেশনের জন্য কি বললেন স্যার? এটা আমি বললাম রাকিব যে সেটা হচ্ছে নার্ভ রুট কম্প্রেশনের জন্য প্রথমে আমরা নিউরোমডুলেটরস ড্রাগ দিব, আমরা নিউরোপ্যাথিক পেন কিলার, যেমন আমাদের হাতে আছে গাবাপেন্টিন, প্রিগাবালিন খুব ইউজ হয় এখন, তারপরে কার্বামাজিপিন আমরা তেমন ইউজ করি না কিন্তু ইউজ করা যায়, এমিট্রিপ্টাইলিন ইউজ করা যায় আমাদের। এই নিউরোমডুলেটরসগুলো আমরা দিব নার্ভ রুট, আর সাথে তো আমাদের যদি অপিওয়েড অ্যানালজেসিক আমাদের ওরাল ফর্মুলেশন কিছু আছে সেগুলো আমরা ইউজ করতে পারি, অথবা এনএসএড ইউজ করতে পারি। আর এগুলোতেও যদি কাজ না হয়, বেশি মানে ইনট্রাক্টেবল পেইন বা ফিজিওথেরাপিতেও ইমপ্রুভ হয় না, তখন আমাদের অস্টিওফাইটগুলোকে সার্জিক্যাল এক্সিশন করতে হবে, সার্জিক্যাল এক্সিশন অফ দ্য অস্টিওফাইটস। আচ্ছা, ফ্রোজেন শোল্ডারের পেশেন্টের এক্সরে, হ্যাঁ এটা আছে শোল্ডার জয়েন্টে, ফ্রোজেন শোল্ডারের কিছু ইনফ্লামেটরি ফিচার্স আপনি পেতে পারেন। আচ্ছা, তাহলে আমরা আর না আগাই, মানে আলোচনা আল্লাহর মধ্যে ভালোই হয়েছে, তো এখন আমরা সামারাইজ করে শেষ করে দিই খুবই শর্টলি, 4 থেকে 5 মিনিট। সেটা হচ্ছে আজকে আমাদের আলোচনা টপিক ছিল এক্সরে অফ স্পাইন,
নি জয়েন্ট অ্যান্ড স্কাল, সব এক্সরে না, শুধু কমন কিছু এক্সরে। স্পাইনকে আমরা ভাগ করেছিলাম সার্ভাইকাল, ডরসাল, লাম্বার অ্যান্ড স্যাক্রাল। সার্ভাইকাল স্পাইনে আমরা ইমেজিংয়ের কিছু ইন্ডিকেশনস আমরা বলেছিলাম, স্পেশালি সার্ভাইকাল রিজিয়ন থেকে সাপ্লাই হয় এরকম জায়গাগুলোতে যদি পেইন, টিংলিং, নামনেস এগুলো যদি থাকে, কোয়াড্রিপ্যারেসিস বা কোয়াড্রিপ্লেজিয়া যদি থাকে, এটা বিভিন্ন ফর্মে থাকতে পারে। তারপর সার্ভাইকাল স্পাইনে যদি ট্রমা অথবা মেটাস্টেসিস বা মাল্টিপল মায়োলোমা স্ক্রিনিংয়ের জন্য আমরা করতে পারি। তারপরে একটা সার্ভাইকাল স্পাইনের কমন আমাদের বা অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জেস ইন দ্য সার্ভাইকাল স্পাইন আমরা দেখিয়েছি। তারপরে আমরা ডরসাল স্পাইনের ইন্ডিকেশনে ওই আগের মতোই সব কিছু, শুধু এক্সট্রা আমরা বলেছিলাম প্যারাপেরিসিস বা মানে স্পাস্টিক প্যারাপেরিসিস বা স্পাস্টিক প্যারাপ্লেজিয়া যদি থাকে তাহলে আমরা ডরসাল স্পাইনের এক্সট্রা করবো। এটা কেন আমরা বলেছিলাম যৌক্তিক কারণটা, এই ডরসাল স্পাইনের মধ্যে খুব ইম্পর্টেন্ট আমরা খুঁজি যে টিউবারকুলার স্পন্ডাইলাইটিস অথবা পটস ডিজিজ, এটা মোস্ট কমন ইন দ্য ডরসাল স্পাইন। এটাতে আমরা কি ধরনের ফাইন্ডিং পাই এবং এগুলার মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কীভাবে ডিফারেন্সিয়েট করবো, এটা আমরা কিছু বলেছিলাম। তারপরে আমাদের এই এক্সরেটাতে আমরা দেখিয়েছিলাম যে একটা ল্যাটারাল ভিউ স্পাইনের, যেখানে একটা ভার্টিব্রাল বডির কলাপস আমরা দেখিয়েছিলাম, দেখতে কেমন, ভার্টিব্রাল বডি কলাপস হলে কেমন হয় দেখতে। লাম্বার স্পাইনেরও কিছু ইন্ডিকেশন আমরা অনেক কিছু বলেছি। তারপর লাম্বার স্পাইনের একটা নর্মাল স্পাইন দেখিয়েছি যে ভার্টিব্রাল বডিগুলো কেমন হয়, ভার্টিব্রাল বডিগুলোর ডেন্সিটি কেমন থাকে, ইন্টারভার্টিব্রাল স্পেসগুলো নর্মালি কেমন থাকে, নর্মাল লাম্বার একটা লর্ডোসিস, একটা লাম্বার লর্ডোটিক কার্ভেচার নর্মালি থাকে, সেটার কথা আমরা বলেছিলাম। এরপরে আমরা অ্যানকালোজিং স্পন্ডালাইটিসের এক্সরে দেখিয়েছি, সেখানে আপনার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে আমরা বলেছি ব্রিজিং সিনডেসমোফাইটস। তারপরে আমরা বলেছি যে ক্যালসিফিকেশন অফ দ্য অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্টস, তারপরে বাইলেটারাল ফিউশন অফ দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্টস, এটা আমরা বলেছিলাম। তারপরে ল্যাটারাল ভিউতে আমরা বলেছিলাম যে লস অফ লাম্বার লর্ডোসিস, এই যে স্ট্রেটেনিং হয়ে গেছে, লাম্বার লর্ডোসিসটা নাই, তাহলে লস অফ লাম্বার লর্ডোসিস এবং হচ্ছে স্কোয়ারিং অফ দ্য ভার্টিব্রাল বডিজ, এগুলো দিয়ে আমরা অ্যানকালোজিং স্পন্ডালাইটিস সম্পর্কে বলেছিলাম। তারপরে আমাদের আরেকটা লাম্বোসেক্রাস ল্যাটারাল ভিউতে অস্টিওপোরোসিসের আমরা এক্সরে দেখিয়েছি, যে জেনারেলাইজড অস্টিওপেনিয়া, মার্জিনাল স্ক্লেরোসিস, ফিউজ মাউথ অ্যাপিয়ারেন্স অফ দ্য ইন্টারভার্টিব্রাল স্পেসেস এবং হচ্ছে আমাদের কিছু কলাপসড ভার্টিব্রাল বডি ফ্র্যাকচার, যেমন ডরসাল 12, লাম্বার 1 এবং লাম্বার 4। এইভাবে আমরা দেখিয়েছিলাম যে কীভাবে আমরা একটা অস্টিওপোরোসিসের এক্সরে আমরা চিনতে পারবো। এক্সরে দেখে আমরা চিনতে পারবো এটা অস্টিওপোরোসিস, কিন্তু আলটিমেটলি পরে কনফার্ম করবো বোন মিনারেল ডেন্সিটি দিয়ে, বিএমডি দিয়ে। তা এটাও আর একটা অস্টিওপোরোটিক ফ্র্যাকচারের ছবি আমরা দেখিয়েছিলাম। তারপরে আমরা একটা অস্টিওস্ক্লেরোটিক লেশনস ইন দ্য ভার্টিব্রাল বডিজ, এটা আমরা দেখিয়েছিলাম। অস্টিওস্ক্লেরোটিক লেশনস স্পেশালি সেকেন্ডারি ডিপোজিট অফ প্রোস্টেটিক কার্সিনোমা অ্যান্ড সাম আদার কার্সিনোমা আমরা বলেছিলাম যে এগুলোতে অস্টিওস্ক্লেরোটিক লেশনস হতে পারে। তারপরে আমরা নি জয়েন্টের একটা অস্টিওআর্থ্রাইটিসের ক্লাসিক্যাল একটা এক্সরে দেখিয়েছিলাম, যেখানে এই ন্যারোয়িং অফ দ্য নি জয়েন্ট স্পেস, এটা ল্যাটারাল ভিউতেও এবং এপি ভিউতেও এক পাশে ন্যারোয়িং আছে এবং পাশে হচ্ছে এই বনিস্পার বা হচ্ছে আমাদের অস্টিওফাইটস আছে ডিজেনারেটিভ, এবং কিছুটা সাবকন্ড্রাল স্ক্লেরোসিস বা মার্জিনাল স্ক্লেরোসিস এখানেও আছে, এটা আমরা বলেছিলাম। এরপরে আমরা সবার শেষে একটা ল্যাটারাল ভিউ অফ দ্য স্কাল, সেই স্কালের ল্যাটারাল ভিউতে কিছু অস্টিওলাইটিক লেশনস আমরা কীভাবে চিনব সেটা আমরা দেখিয়েছি। আর একটা এমবিবিএস এর অস্পির জন্য, শুধু এটা সবার জন্য তেমন ইম্পর্টেন্টই না, মানে একটা হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়ার, আমরা বারবার হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া বলছি কারণ সেটা যে শুধু থ্যালাসেমিয়াই হবে তা না, অন্য হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে, আবার থ্যালাসেমিয়ার ভিতরেও তো ক্লাসিফিকেশন আছে, তাই না? এই জন্য একটা হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়ার স্কালের এক্সরে কেমন হয় সেটা দেখিয়ে মোটামুটি আমরা আলোচনা শেষ করেছিলাম। তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা পার্টিসিপেট করেছেন, দেখেছেন, প্রশ্ন করেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। পরবর্তী কোনো প্রেজেন্টেশন যদি রেডি করতে পারি, শর্ট মানে আসলে সময় পাই না, প্রতিদিন বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকতে হয়, তো যদি প্রেজেন্ট করতে পারি তাহলে এরকম কয়েক ঘন্টা আগে নোটিশ দিয়ে ইনশাল্লাহ আবার আলোচনায় দেখা হবে, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সবাই একটু আবার রিভিউ করার জন্য যদি পারেন ভিডিওটা আবার একটু দেখবেন বারবার, সাথে আমি জেপিইজি ফরম্যাটে আমি এখনই পোস্ট করে দিচ্ছি গ্রুপে স্লাইডগুলো, আর পাশাপাশি বই পড়বেন
এক্স রের বই যেগুলো আমাদের আছে, আব্দুল্লাহ স্যারের বই আছে, এক্স রে পড়তে পারেন। তারপরে বিভিন্ন ধরনের রেডিওলজির বই অ্যাডভান্সড যদি কেউ পড়তে পারেন, নেট থেকে ঘাটাঘাটি করতে পারেন যদি যদি নিজেকে একটু শার্প করতে চান। খুব বেশি পরিশ্রমের বিষয় না, এগুলো হচ্ছে কমন ডেইলি প্র্যাকটিসের জন্য এই এক্স রেগুলোই আসলে যথেষ্ট। তো এই জন্য একটু নিজেরা প্র্যাকটিস করবেন, তো আশা করি ক্লিয়ার হয়ে যাবেন, আর মানে খুব বেশি কনফিউশন থাকবে না। তো সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।